আচ্ছা, তাহলে আজকে আমরা যে ক্লাসটা যেটা পড়বো সেটা হলো আজকে 5 নম্বর ক্লাস হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যে 5 নম্বর ক্লাসই তো ফার্স্টের দিন ওটা ছিল, তারপরের দিন ওই দুটো একসাথে বলে দিয়েছিলাম। তারপরে দিন মলিকুলার পার্টিশন ফাংশন ছিল। তারপর আজকে 5 নম্বর না 4 নম্বর ক্লাস? 7, হ্যাঁ 5 নম্বর হবে ম্যাডাম, 5 নম্বর। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আগের দিন আমরা কি পড়েছিলাম? মলিকুলার পার্টিশন ফাংশন পড়েছিলাম, মানে শুরু করেছিলাম। মলিকুলার পার্টিশন ফাংশন শুরু করতে গিয়ে প্রথমে যেটা বলেছিলাম যে মেনলি ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন নিয়ে কথা বলেছিলাম। আচ্ছা, ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন নিয়ে কথা বলতে গিয়ে আমরা পার্টিকেল ইন এ 3D বক্সকে সেটাকে একটা মডেল সিস্টেম হিসেবে কনসিডার করেছিলাম। করে তার জন্য পার্টিশন ফাংশন বের করেছিলাম, যেটা ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন। এবং প্রথমে তো ওই পার্টিকেল ইন 3D বক্সকে কোয়ান্টাম মেকানিক্যালি কী করে সলভ করে যেভাবে এই এনার্জিটা পাওয়া যায়, সেই এনার্জিটাই কাজে লেগেছিল ওই পার্টিশন ফাংশনটা ক্যালকুলেট করতে। আচ্ছা, তারপরে সেটা করে সেই পার্টিশন ফাংশনটাকে ইউজ করে সমস্ত ইকুইলিব্রিয়াম থার্মোডায়নামিক প্রপার্টিগুলোকে বোঝার চেষ্টা করেছিলাম, যেখান থেকে দেখেছিলাম যদি আমাদের একটা এন পার্টিকেল সিস্টেম যদি থাকে, তার জন্য ইকুইলিব্রিয়াম থার্মোডায়নামিক প্রপার্টিগুলো কেমন হয়, এবং সেটার ক্ষেত্রে এনার্জি বা প্রেশার এই সমস্তগুলো একদমই একটা যদি আইডিয়াল গ্যাস কনসিডার করি, তাহলে একটা আইডিয়াল গ্যাস যদি কনসিডার করা হয়, তাহলে দেখা গেছিলো যে এনার্জি বা প্রেশার এই সমস্ত কিছুই একদম আমরা যেটা এক্সপেক্ট করি সেরকম রেজাল্টই আসছিল, সেরকম এক্সপ্রেশনই আসছিল। কিন্তু এনট্রপি বা হেলমহোল্টজ ফ্রি এনার্জি, যেগুলো এক্সটেন্সিভ প্রপার্টি, সেইগুলো সম্পর্কে, মানে এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টি, বাট এনার্জিতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু হেলমহোল্টজ ফ্রি এনার্জি বা এনট্রপি এগুলো সম্পর্কে কোনো আইডিয়া পাওয়া যাচ্ছিল না, যেগুলো আদৌ ঠিক ভ্যালু দিচ্ছে কি দিচ্ছে না। তো সেইটার জন্য আমরা একটা চেক করেছিলাম যে এনট্রপির ভ্যালুটা আদৌ ঠিক আছে কিনা। তার জন্য একটা আইডিয়াল গ্যাস নেওয়া হয়েছিল। সেই আইডিয়াল গ্যাসটাকে প্রথমে দুটো সাব সিস্টেমে রাখা হয়েছিল, তারপরে একসাথে মিশিয়ে দেওয়া হয়েছিল, মানে একটাই আইডিয়াল গ্যাস আর কি। তার জন্য যে একটা এন পার্টিকেল সিস্টেম যদি থাকে, তার ক্ষেত্রে এনট্রপিটা কি হয় সেটা দেখেছিলাম। সেখান থেকে দেখেছিলাম যে হ্যাঁ, মানে এন পার্টিকেল পার্টিশন ফাংশনটা এতক্ষণ ধরা হচ্ছিল J⁻n ফর দ্য ডিস্টিংগুইশেবল পার্টিকেল, বাট অ্যাকচুয়ালি একই আইডিয়াল গ্যাস হওয়ার জন্য এরা ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল। সেই জন্য এন পার্টিকেল পার্টিশন ফাংশনটা একটু অন্যরকম দেখতে হবে। সেইটা যদি ইউজ করি সমস্তটা জুড়ে, তাহলে দেখা যাচ্ছিল যে একটা মানে গিবস প্যারাডক্সটার থেকে আমরা তার ওয়ে আউট পাচ্ছিলাম। তো এইভাবে আমরা ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন এবং সেখান থেকে সেকুর-টেট্রাড ইকুয়েশন এবং গিবস প্যারাডক্সের ব্যাপার-ট্যাপারগুলো বুঝে নিয়েছিলাম। আচ্ছা, এবার নেক্সট আমাদের যেটা আসে, যে মোশনটা আমাদের কনসিডার করতে হবে একটা মলিকুলের ক্ষেত্রে, সেটা হচ্ছে রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন ট্রান্সলেশনাল মোশনের রেসপেক্টে 100 টাইমস ফাস্টার। ঠিক আছে? তাহলে সেই রোটেশনাল মোশনের ক্ষেত্রে এবার রোটেশনাল পার্টিশন ফাংশন যেটা হয়, কারণ আমরা আগের দিন দেখেছিলাম অ্যাকর্ডিং টু বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, টোটাল ওয়েভ ফাংশন molecular wave function is multiplicatively separable, so that total energy is additively separable। এবং যেহেতু পার্টিশন ফাংশনটাও কোন একটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনের রোল প্লে করে, এবং পার্টিশন ফাংশন ইজ অল অ্যাবাউট প্রবাবিলিটি। তো সেই ক্ষেত্রে পার্টিশন ফাংশনটাও কিন্তু মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। সেজন্য টোটাল মলিকুলার পার্টিশন ফাংশন পেতে গেলে আমাকে একটা একটা করে মোশন রিলেটেড পার্টিশন ফাংশনগুলো পেতে হবে। তো আগের দিন ট্রান্সলেশনালটা পেয়েছিলাম, আজকে রোটেশনালটা। তাহলে রোটেশনাল পার্টিশন ফাংশন পাওয়ার জন্য ওই আগের মতোই আমরা এরকমই রিজিড রোটার মডেলকে মডেল সিস্টেম হিসাবে ধরবো। তাহলে রিজিড রোটার মডেলকে যদি ধরি, তাহলে সেটা কি, মানে একটা ডাই অ্যাটমিক মলিকুল আছে, সেটা হোমোনিউক্লিয়ার হতে পারে, হেটেরোনিউক্লিয়ার হতে পারে। ধরো প্রথমে আমি একটা হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল ধরছি। হ্যাঁ, তাহলে মানে কনসিডার করছি হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল, যেটাকে আমরা রিজিড রোটার হিসাবে অ্যাজিউম করছি। এবং রিজিড রোটার কথাটার মানে কি, মানে এই মানে মলিকুলটা যদি রোটেট করে অ্যাবাউট আ পার্টিকুলার অ্যাক্সিস, তাহলে সেই ডিউরিং দ্য রোটেশন তার বন্ডটা ফিক্স থাকবে, বন্ডের কোনো চেঞ্জ হচ্ছে না, বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় রিজিড রোটার। তাহলে দিস মিনস দ্য বন্ড ইজ সো স্ট্রং দ্যাট ডিউরিং রোটেশন বন্ড লেন্থ ডাজ নট চেঞ্জ অ্যাট অল।
তাহলে ধরো এইটা একটা ডায়াটমিক মলিকুল যার একটা অ্যাটমের মাস M1 আর একটা অ্যাটমের মাস M2 এবং এরকম একটা জায়গায় একটা অ্যাক্সিস কনসিডার করা হয়েছে যে অ্যাক্সিসের অ্যাবাউটে এই মলিকুলটা রোটেট করে, সেই অ্যাক্সিসটাকে বলা হয় সেন্টার অফ মাস। তাহলে সেই অ্যাক্সিসটা থেকে যদি M1 মাসের ডিস্টেন্স R1 হয় আর M2 মাসের ডিস্টেন্স R2 হয়, তাহলে এটা এবং ডিউরিং দ্য রোটেশন যদি বন্ড লেন্থটা ফিক্স থাকে, বন্ড লেন্থের কোনো চেঞ্জ যদি না হয়, তাহলে আমরা বলতে পারি যে বন্ড লেন্থ R ইকুয়ালস টু R1 প্লাস R2, আর বা R0 মানে বন্ড লেন্থ বা ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বলতে পারো, R0টা হচ্ছে R1 প্লাস R2। এবং বাই দ্য ডেফিনেশন অফ দ্য সেন্টার অফ মাস, এটা এমনভাবে সেন্টার অফ মাসের পজিশনটা ঠিক করতে হবে সো দ্যাট M1 R1 ইকুয়ালস টু M2 R2 হয়। তার মানে বোঝা যাচ্ছে যদি M1টা ছোট হয় R1টাকে বেশি হতে হবে, আর M2টা যদি বড় হয় তাহলে R2টাকে ছোট হতে হবে। মানে সেন্টার অফ মাসটা সবসময় যেটা হচ্ছে বেশি মাসের যে পার্টিকেলটা আছে তার দিকে করে হবে, মানে তার থেকেও ডিস্টেন্সটা কম হবে। তাহলে M1 R1 ইকুয়ালস টু M2 R2, এটাকে ফলো করে মানে এটাকে ওবে করে সেন্টার অফ মাসের পজিশনটা করতে হবে। আচ্ছা, তাহলে ফ্রম এই দুটো ইকুয়েশন থেকে আমরা এটা বার করতে পারি যে R1 ইকুয়ালস টু R1 মানে যদি এখান থেকে লিখি R1 ইকুয়ালস টু R0 মাইনাস R2, এবং সেখানে যদি এখানে এই R1 এর জায়গায় সেকেন্ড ইকুয়েশনের R1 এর জায়গায় যদি R0 মাইনাস R2 বসিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করে সেখান থেকে R1টা বেরোবে, হ্যাঁ মানে R1টা বেরোবে তো যে মানে সরি ভুল বললাম, R2 ইকুয়ালস টু মানে আমি যদি পুরোটাকে R1 এ কনভার্ট করতে চাই একবার, আর একটাকে পুরোটাকে R2 তে কনভার্ট করতে চাই, মানে একবার আমি R1 বার করতে চাই, একবার আমি R2 বার করতে চাই। তাহলে যদি আমি R1 বার করতে চাই তাহলে আমি R2 র জায়গায় লিখবো আর R0 মাইনাস R1, তাহলে সেই R2 র জায়গায় R0 মাইনাস R1 বসিয়ে দেবো, তারপরে মাল্টিপ্লাই করবো করে সেখান থেকে R1টা বেরিয়ে আসবে M2 বাই M1 প্লাস M2 ইন্টু R0, আর R2টা বেরিয়ে আসবে M1 বাই M1 প্লাস M2 ইন্টু R0। ঠিক আছে, এইভাবে R1 R2টা বার করে নিতে পারবো। আচ্ছা, এবার এই মোমেন্ট অফ ইনার্শিয়া বলে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম এই তোমার হচ্ছে গিয়ে রোটেশনাল মোশনের ক্ষেত্রে কাজ করে, যেটা এই সেন্টার অফ মাসের সাথে খুব রিলেটেড, মোমেন্ট অফ ইনার্শিয়া। তো সেই মোমেন্ট অফ ইনার্শিয়ার এটা কি হয় সেটা বাই ডেফিনেশন সেটা হয় এরকম, মোমেন্ট অফ ইনার্শিয়া হয় সাম ওভার IMI/RI স্কোয়ার, যেখানে এমআইটা হচ্ছে একটা মাস আর আরআইটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্যাট মাস অ্যান্ড দ্য সেন্টার অফ মাস। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার কেসে এটা কি হবে, ওই সামটা জাস্ট দুটো M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার। এবার R1 R2 বার করা ছিল সেইগুলো স্কোয়ার হয়ে গেল এইগুলো। আচ্ছা, সেইগুলো বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে কি আসলো যে M1 M2 স্কোয়ার বাই M1 প্লাস M2 তার হোল স্কোয়ার ইন্টু R0 স্কোয়ার প্লাস M2 M1 বাই মানে M2 M1 স্কোয়ার বাই M1 প্লাস M2 হোল স্কোয়ার ইন্টু R0 স্কোয়ার। তাহলে সেখান থেকে যদি M1 M2 বাই M1 প্লাস M2 কমন নিয়ে নিই, তাহলে ওই একটা তোমার হচ্ছে গিয়ে মানে তাহলে সেক্ষেত্রে এখানে একটা থেকে যাবে, মানে এখানে কি থেকে যাবে, যদি আমি এখান থেকে কি কমন নিতে পারি, M1 M2 স্কোয়ার বাই M1 প্লাস M2 তার হোল স্কোয়ার, আর এখানে M1 হ্যাঁ ওই তো M1 M2 বাই M1 প্লাস M2 যদি কমন নিয়ে নিই, তাহলে ওপরে একটা M1 প্লাস M2 আর নিচে একটাই থেকে যাবে, ওটা কেটে কুটে যাবে, করে কি এটা জাস্ট হয়ে যাবে M1 M2 বাই M1 প্লাস M2 R0 স্কোয়ার। তাহলে এবারে M1 M2 বাই M1 প্লাস M2 মানে আমরা জানি রিডিউসড মাস মিউ, তাহলে এটা আইটা হয়ে গেল মিউ R0 স্কোয়ার, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এই যেখানে মিউটা ইজ কল রিডিউসড মাস, এটা হয়ে যাবে। আচ্ছা, এই রোটেশনাল মোশনের ক্ষেত্রে এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে আমরা যেটা নর্মাল ট্রান্সলেশনাল মোশন বা লিনিয়ার মোশনের ক্ষেত্রে যেটা মাস দিয়ে বলি সিস্টেমের মাস, এই মোমেন্ট মানে রোটেশনাল মোশনের ক্ষেত্রে যখন আমরা একটা সেন্টার অফ মাস কনসিডার করছি, তখন এই মলিকুলটা যে সেন্টার অফ মাসের অ্যাবাউটে রোটেট করছে, তার ক্ষেত্রে তার মাস বলে আর কিছু থাকে না, তার মাসটা তখন মানে ইয়ে হয়ে যায়, তোমার রিপ্লেস হয়ে যায় বাই মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে, যেখানে মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে ওই সেন্টার অফ মাস রিডিউস মাসটা ইনভলভ আছে।
ঠিক আছে? সেই জন্য এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে রাখাটা খুবই দরকার ছিল। ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে এই মোমেন্ট অফ ইনার্শিয়া এবার তাহলে দেখা যাক সেটা কি করে কাজে লাগবে। টু ফাইন্ড দ্য কোয়ান্টাইজড এনার্জি এক্সপ্রেশন উই হ্যাভ টু সেট দ্য মানে আগের ক্ষেত্রেও যেমন পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রেও যেমন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখে সেটাকে সলভ করে কি এনার্জি পাওয়া যায় সেটা পেয়ে সেখান থেকে পার্টিশন ফাংশনে গেছিলাম। এই ক্ষেত্রেও এক্স্যাক্টলি তাই, যে প্রথমে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখবো, সেখান থেকে মানে এনার্জিটাকে পাবো এবং তারপরে বাকি যা যা করার করবো, সেই জন্যই এত কিছু করা হলো। আচ্ছা, তাহলে এবার এই রিজিড রোটার মডেলের ক্ষেত্রে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা দেখতে কেমন হয়? মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন মেনলি হয় এইচ সাই ইকুয়ালস টু ই সাই। আচ্ছা, এবার এখানে সাই এর বদলে ওয়াই লিখলাম, মানে বাই কনভেনশন এই রোটেশনাল সিস্টেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটাকে ওয়াই দিয়ে লেখা হয়, মানে এটা কিছুই না, কারণ রোটেশনাল সিস্টেমের ক্ষেত্রে মেনলি ওয়েভ ফাংশনটা যেটা রোটেশনাল কোঅর্ডিনেট মানে থিটা ফাই আর থিটা ফাই এগুলোর উপর ডিপেন্ড করে। এই পার্টিকুলার কেসে যেহেতু আরটা ফিক্সড আছে, তাহলে সেই জন্য ভ্যারিয়েবল হচ্ছে অনলি থিটা আর ফাই, এটার উপর ডিপেন্ড করে। তাহলে যখন ওই যদি সাইটা থিটা আর ফাই এর উপর ডিপেন্ড করে, তাহলে সেই সাইকে জেনারেলি ওয়াই দিয়ে লেখা হয়, যেটাকে বলা হয় স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। ঠিক আছে, সেই জন্য ওয়াই দিয়ে লেখা হয়েছে। আচ্ছা, এবারে এই এইচটা এখানে হ্যামিল্টনিয়ানটা এখানে কি হবে? হ্যামিল্টনিয়ান নর্মালি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি হয়। এটা বোঝাই যাচ্ছে যে এই পার্টিকুলার কেসে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে সম্পূর্ণভাবে জিরো, কারণ সিস্টেমটা কমপ্লিটলি মোশনে আছে। হ্যাঁ, তাহলে পুরো এনার্জিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, বা যেটাকে বলা হয় রোটেশনাল কাইনেটিক এনার্জি, পুরো এনার্জিটাই। তাহলে সেই জন্য এখানে হ্যামিল্টনিয়ানটা হবে, সেই জন্য এখানে হ্যামিল্টনিয়ানটা হবে রোটেশনাল কাইনেটিক এনার্জি। রোটেশনাল কাইনেটিক এনার্জি দেখতে কেমন হয়? রোটেশনাল কাইনেটিক এনার্জি দেখতে হয় এল স্কোয়ার বাই টুয়াইস আই। মানে এটাকে জাস্ট ওরকমভাবে বুঝতে হবে, মানে আমরা নর্মাল কাইনেটিক এনার্জি কি বলি? হাফ এম ভি স্কোয়ার এটা বলি, বা পি স্কোয়ার বাই টুয়াইস এম বলি, তাই তো? এবার এখানে ওই পিটাই হয়ে যাবে, মানে পি স্কোয়ার বাই টুয়াইস এম থেকে এল স্কোয়ার বাই টুয়াইস আই তো মানে পুরোটাই প্রুফ করা যায়। মানে আমি কি বলছি, যে ওখানে যেটা পি মানে লিনিয়ার মোমেন্টাম, এখানে সেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে যাবে, সেই জন্য এল স্কোয়ার হয়ে গেল। আর আমরা ওখানে বলি পি স্কোয়ার বাই টুয়াইস এম, আর এখানে এমটাই বলে দিলাম যে এখন মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে রিপ্লেস হয়ে যাবে, সেই জন্য টুয়াইস আই হয়ে গেল। তো রোটেশনাল কাইনেটিক এনার্জিটা দেখতে এল স্কোয়ার বাই টুয়াইস আই হয়, সেই জন্য এখানে হ্যামিল্টনিয়ানটা ইটসেলফ এল স্কোয়ার বাই টুয়াইস আই ওয়াই ইকুয়ালস টু ই ওয়াই। এটা হচ্ছে আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর আ রিজিড রোটার সিস্টেম। আচ্ছা, এবার এই টাইপের সিস্টেমকে আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে আর সলভ করতে পারি না। এই টাইপ অফ সিস্টেমকে যদি সলভ করতে হয় আমাদেরকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আসতে হয়। ঠিক আছে, তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি আসি, তাহলে এই এলটাকে এল স্কোয়ারটাকে পোলার কোঅর্ডিনেটে এই যে মাইনাস এইচ কার স্কোয়ার ইন্টু ওয়ান বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাই টু এরকম দেখতে হয়। যখন আরটা ফিক্সড মানে শুধু থিটা আর ফাই এর ফাংশন হিসেবে এরকম দেখতে হয়। আর যদি থাকতো তাহলে আবার আর রিলেটেড পার্ট আসতো, এখানে আরটা ফিক্সড, সেই জন্য শুধু থিটা আর ফাই এর ফাংশন হিসেবে এই এল স্কোয়ারটাকে ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম এইরকম দেখতে হয়, বাই টুয়াইস আই ইন্টু ওয়াই, ওয়াইটা বললাম ইজ এ ফাংশন অফ থিটা ফাই ইকুয়ালস টু ই ওয়াই থিটা ফাই। তাহলে এটা হচ্ছে আমার ফুল টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য রিজিড রোটার। আমার মনে হয় এগুলো তোমরা জানো, এর আগে কোয়ান্টাম মেকানিক্সে কি ভীষণই ডিটেলে স্যার এগুলো আমাদের পড়ায়, তোমাদেরও নিশ্চয়ই পড়িয়েছে। ঠিক আছে, এবার এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব। তাহলে এবার এই ইকুয়েশনটাকে সলভ করতে গেলে আমাদের যেমন করতে হয় সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক ইউজ করতে হয়, তারপরে বাউন্ডারি কন্ডিশন ইউজ করতে হয়, করে যেভাবে পরপর করতে হয় সেভাবে সলভ করব। তাহলে সেভাবে সলভ করে আমরা ওয়েভ ফাংশন পাই, কিন্তু এখানে আমরা ওয়েভ ফাংশনে অতটা ইন্টারেস্টেড না, আমাদের এখানে যেটা লাগবে কোয়ান্টাইজড এনার্জিগুলো লাগবে, সো দ্যাট আমরা ওই তোমার হচ্ছে গিয়ে পার্টিশন ফাংশন ওই এনার্জিগুলোকে বসাতে পারি, বসিয়ে পার্টিশন ফাংশনটা বার করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেই এনার্জি আইগেন ভ্যালুটা কি আসে? সেই এনার্জি আইগেন ভ্যালু যেটা হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বা রোটেশনাল স্টেট যে এর ওপরে ডিপেন্ড করবে, সেটা দেখতে হয় হচ্ছে এরকম, জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই টুয়াইস আই,
বা জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার, মানে এইচ কার্ডটাকে যদি এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার লিখে দিই তাহলে এটা হবে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার, আইটা হচ্ছে মিউ আর স্কোয়ার, তাহলে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার মিউ আর স্কোয়ার উইথ জে ভ্যালু 0, 1, 2, 3 এইভাবে, যেখানে জেটা হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বলে। এবার এটা আমরা জানি যে যেটা 0 থেকে শুরু হলে আমার তোমার 0 পয়েন্ট এনার্জি 0 হচ্ছে এবং এই পার্টিকুলার কেসে 0 পয়েন্ট এনার্জি 0 হতে পারে, কোনো অসুবিধা নেই, তারপরেও এটা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মেনে চলছে। ঠিক আছে, এটা হয়। আচ্ছা, এবার এটা নর্মালি জুল ইউনিটে আছে, এটা হচ্ছে জুল ইউনিটে আছে। এই জুল ইউনিট থেকে যদি আমরা সেন্টিমিটার ইনভার্সে যেতে চাই কি করতে হবে, আমাদেরকে একটা এইচসি দিয়ে ডিভাইড করে দিতে হয়, ভাগ করে দিতে হয় এইচ ইন্টু সি দিয়ে, তাহলে জুল থেকে সেন্টিমিটার ইনভার্সে পাওয়া যায়। তাহলে এখানে সেটাই করা হয়েছে, ই জে ইন দ্য ইউনিট অফ জুল বাই এইচ সি, তাহলে জে ইন্টু জে প্লাস ওয়ান এই এইচ স্কোয়ার বাই 8 পাই মিউ আর স্কোয়ার ইন্টু 1 বাই এইচ সি, তাহলে এইচ কেটে গিয়ে এটা আলটিমেটলি দাঁড়াবে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ বাই 8 পাই স্কোয়ার মিউ আর স্কোয়ার ইন্টু সি। এই এইচ বাই 8 পাই স্কোয়ার মিউ আর স্কোয়ার ইন্টু সি, এটাকে দেখো, এটা পুরোটাই কোনো একটা পার্টিকুলার হেটারো নিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে, মানে কোনো একটা পার্টিকুলার ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে যদি আরটা ফিক্সড হয়, আরটা তো ফিক্সড ডিউরিং দ্য রোটেশন কোনো একটা পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে, তাহলে এই পুরো জিনিসটাই একটা কনস্ট্যান্ট, এই এইচ বাই 8 পাই স্কোয়ার মিউ আর স্কোয়ার ইন্টু সি, এই পুরোটাই কোনো একটা পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট, কারণ মলিকুলার নেচার থেকে মিউ আর আর স্কোয়ার আসবে, আমি মিউটা ফিক্সড হয়ে যায় যখন মলিকুলটা ফিক্সড হয়ে যায়, আর আরটা আমি ফিক্সড বলছি কারণ এটা একটা রিজিড রোটার, আর বাকি জিনিসগুলো তেমনি ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা বি দিয়ে লিখি, বিটাকে বলা হয় রোটেশনাল কনস্ট্যান্ট, যার ভ্যালু এক্সপ্রেশনটা হচ্ছে এইচ বাই 8 পাই স্কোয়ার মিউ আর স্কোয়ার ইন্টু সি বা এইচ বাই 8 পাই স্কোয়ার আই ইন্টু সি। তাহলে আমার এখন এনার্জিটা দাঁড়িয়ে গেল ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্সে বি ইন্টু জে প্লাস ওয়ান। ঠিক আছে, এবার এটাকে আমরা বসাবো রোটেশনাল পার্টিশন ফাংশনে। ঠিক আছে, এইটা তাহলে এবার এখানে কি বলছে, এবং তার সাথে সাথে একটু ওয়েভ ফাংশন নিয়ে দু একটা কথা বলেছে, কারণ একটু দরকার আছে এইটার। আচ্ছা, এটাকে সলভ করলে আমরা ওয়েভ ফাংশন পাবো, কিন্তু কথাটা হচ্ছে সেই ওয়েভ ফাংশনটা ডিপেন্ড করবে নট অনলি শুধু রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে, আর একটা কোয়ান্টাম নাম্বার এম এর ওপরে। এই এমটাকে বলা হয় হচ্ছে এমটা হচ্ছে এই পার্টিকুলার কেসে এমটাকে মানে এম হচ্ছে একটা আনাদার কোয়ান্টাম নাম্বার, বাট আমরা যখন ওই মানে ইয়ের ক্ষেত্রে পড়ি, মানে এমটা হয় হচ্ছে বেসিক্যালি ওই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার টাইপের একটা ব্যাপার হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলা যায়। তো সেই এম এর এখানে ব্যাপারটা কিভাবে আসছে আসলে, মানে এই যে ওয়াইটা যেটা ছিল ওয়াই থিটা ফাই, সেটা ফাইনালি যখন আমরা বার করি ওই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে, সেটা দেখা যায় দুটো কোয়ান্টাম নাম্বার জে আর এম এই দুটোর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সেই ওয়াই জে এম থিটা ফাই যেটা, দিস ইজ অ্যান আইগেন ফাংশন অফ এল স্কোয়ার অপারেটর অ্যান্ড এল জেড অপারেটর, যেখানে এল জেড অপারেটরটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে সেই এল স্কোয়ারটা যদি এই ওয়াই জেম থিটা ফাইয়ের উপর কাজ করে, তাহলে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার ওয়াই জে এম থিটা ফাই দেয়, আর এল জেডটা যদি এটার উপরে কাজ করে তাহলে এম এইচ ক্রস, এই এম হচ্ছে আর একটা কোয়ান্টাম নাম্বার, এম এইচ ক্রস ওয়াই জে এম থিটা দেয়। মানে এমটা হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টামকে কোয়ান্টাইজ করছে, তার মানে কি এই জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামকে কোয়ান্টাইজ করছে, তার মানে কি জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা পাওয়া যাচ্ছে এখান থেকে, এম এইচ ক্রস মানে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা যদি মানে ফাংশনের উপরে এই রোটেশনাল ফাংশনের উপরে কাজ করে, তাহলে এই আইগেন ভ্যালুটা দিচ্ছে, তার মানে এই আইগেন ভ্যালুটা হচ্ছে এই জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু। একই রকমভাবে এই এল স্কোয়ারের ভ্যালু হচ্ছে এইটা, তাহলে এল স্কোয়ারটা কোয়ান্টাইজড হচ্ছে বাই দ্য রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, আর জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশনটা কিন্তু আসছে এই এম থেকে। এবার কথাটা হচ্ছে জে আর এম এর রিলেশনটা কি বলছে, যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ জে এর জন্য দেয়ার আর
মানে মানে অ্যালাউড ভ্যালুজ অফ এম হবে +j to -j উইথ ইউনিট ইন্টারভ্যাল। এটা হচ্ছে ব্যাপার। মানে ফর এ গিভেন যে allowed values of m is +j to -j with unit interval. This means if j equals যদি 0 হয় তাহলে m টা 0 হবে, মানে ওই যে হাইড্রোজেন অ্যাটমে আমরা যেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার যেটা পড়ি, মানে এল আর এম এল যেটা পড়ি, এখানেও সেই জে আর এম এর ব্যাপারটা সেরকম। যদি জেটা 0 হয় তাহলে এম এর একটাই ভ্যালু থাকবে 0। যদি জেটা 1 হয় এম এর ভ্যালু থাকবে হচ্ছে, এম এর ভ্যালু হবে হচ্ছে তোমার +1 -1 to +1, মানে -1 0 +1 এইভাবে, ঠিক আছে? এইভাবে আসবে। তার মানে কোন একটা পার্টিকুলার ভ্যালু অফ জে এর জন্য এম উইল হ্যাভ 2j + 1 নাম্বার অফ ভ্যালু, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার এটা কি করে, এটা এনার্জির সাথে রিলেটেড হচ্ছে। এনার্জি আমরা কি দেখলাম, এনার্জি শুধু ডিপেন্ড করছে জে এর ওপরে। তাহলে কোনো একটা জে যদি আমি ফিক্সড করে দিই, কোনো একটা পার্টিকুলার জে এর জন্য, পার্টিকুলার রোটেশনাল স্টেটের জন্য, রোটেশনাল কোয়ান্টাম নাম্বারের জন্য এনার্জিটা ফিক্সড হয়ে গেল। কিন্তু একটা জে মানে, একটা জে মানে আমার তো 2j, মানে একটা জে মানেই মানে আমার সেখানে 2j + 1 নাম্বার অফ এম আছে। তার মানে একটা জে ভ্যালু মানে আমি এনার্জিটা একটা পাচ্ছি, এনার্জিটা আমার ফিক্সড হয়ে যাচ্ছে। কিন্তু ওয়েভ ফাংশনটা ডিপেন্ড করছে জে আর এম এর ওপরে। তার মানে 2j + 1 নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন আমি পাচ্ছি কোন একটা পার্টিকুলার জে ভ্যালুর জন্য। তার মানে একটাই এনার্জিতে একটা এনার্জি ফিক্সড হয়ে যাচ্ছে, একটা জে ভ্যালু মানে একটা এনার্জি ফিক্সড হয়ে যাচ্ছে, এবং ওই একটা জে ভ্যালুর জন্য 2j + 1 নাম্বার অফ আমি এম এর ভ্যালু পাচ্ছি, যেটা আমার 2j + 1 নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন দিচ্ছে। তার মানে 2j + 1 নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনের এনার্জি কিন্তু একটাই। তার মানে কি 2j + 1 নাম্বার অফ ডিজেনারেসি থাকছে এক একটা জেতে। বুঝতে পেরেছো এটা? ঠিক আছে? তার মানে therefore for a given energy there are 2j + 1 linearly independent state. We know linearly independent states having the same energy is called the degree of degeneracy. Hence the degree of degeneracy is gj বলে লিখছি যেটাকে 2j + 1। তাহলে এই ডিজেনারেসি আর এনার্জি এই দুটো আমাদের এবার রোটেশনাল পার্টিশন ফাংশনটা ডিরাইভ করতে কাজে লাগবে। তাহলে এবার রোটেশনাল পার্টিশন ফাংশনটা কি হয়, সেটা হয় হচ্ছে ইন্টিগ্রেশন সামেশন অফ জি ইকুয়ালস টু 0 to ইনফিনিটি জি জে করে দিলাম ইন্টু e⁻ তাহলে এখন জি জেটা হবে 2j + 1 ইন্টু e⁻ জেটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স না, জুলেই করছি। তাহলে জুলে যদি আবার করি তাহলে ওটার সাথে আবার HC গুণ করে দেওয়া হয়েছে, তাহলে -b ইন্টু HC ইন্টু j + 1/kT। মানে যখন সেন্টিমিটার ইনভার্সে করেছিলাম তখন ওই HC দিয়ে ভাগ করে দিয়েছিলাম, করে b ইন্টু j + 1 পেয়েছিলাম, সেটা আবার HC দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে জুলে পেয়ে গেছি। কারণ কেটিটা যেহেতু জুলে আসবে সেই জন্য ওপরটাও জুলে করলে এটা ইউনিটলেস হবে, এই জন্য। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার এখানে ব্যাপার আছে, এই BHC/kT এইটাকে বিভিন্ন রকম ভাবে ভ্যারি করে করে, মানে দুটো কেস দেখবো আমরা, দেখে বুঝবো যে কার ক্ষেত্রে রোটেশনাল পার্টিশন ফাংশনটা কেমন হবে। আচ্ছা, যদি এরকম বলি যে এই BHC মানে আমার স্পেসিং বিটুইন টু এনার্জি লেভেলটা কি হয়, সেটা অফ দ্য অর্ডার অফ BHC হবে। তো যদি আমি এখান থেকে যদি বার করো, মানে j ইন্টু j + 1 এটা হলো এপসাইলন জেটা, এবার এপসাইলন j + 1 যদি করো তাহলে j + 1 ইন্টু j + 2 হবে। করে যদি দুটোর মধ্যে এনার্জি বার করো, এনার্জি দুটোর মধ্যে যদি এনার্জি গ্যাপ বার করো, মানে যে এপসাইলন j আর এপসাইলন j + 1 এর মধ্যে যদি ডিফারেন্সটা বার করা হয় তাহলে ওটা অফ দ্য অর্ডার অফ b হবে, মানে 2j + 1 ইন্টু b হয়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তাহলে অফ দ্য অর্ডার অফ b, বা যদি জুলে করি তাহলে অফ দ্য অর্ডার অফ BHC এটা হবে। সেই BHC/kT
মানে যদি বলছি যে ইফ দ্য স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল, যেটা অফ দ্য অর্ডার অফ বিএসসি হয়, দ্যাট ইজ মাচ গ্রেটার দ্যান দ্য থার্মাল এনার্জি কেটি, মানে বিএসসি বাই কেটি ইজ ভেরি গ্রেটার দ্যান 1 যদি হয়, তাহলে কি হবে যদি সেটা হয়? তাহলে জেড রোটেশনটা প্রথমটার ক্ষেত্রে যেটা 0 হয়, তাহলে প্রথমটার ক্ষেত্রে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, এদিকে 2 ইন্টু 0 প্লাস 1 মানে 1, তাহলে 1 হয়ে গেল। প্লাস পরেরটা একটা 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওই তোমার এটা 2 হয়ে যাবে 2 বিএসসি বাই কেটি, তারপর একটা 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 6 বিএসসি বাই কেটি, তারপর একটা 7 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 12 বিএসসি বাই কেটি প্লাস অর্ডার এই পুরো জিনিসটা হবে, এটা হবে। আচ্ছা, এবার যদি বিএসসি বাই কেটিটা যদি 1 থেকে অনেক বেশি হয়, তাহলে এটা কি দেখা যাচ্ছে, যত আমি এদিকে আসছি তত ওপরের এই বিএসসি বাই কেটির আগে যে ভ্যালুটা সেটা তো বাড়ছে, তার মানে এইটা তত বেশি নেগেটিভ হচ্ছে, তার মানে এই পরের এক্সপ্রেশন পরের ভ্যালুগুলো তত কম হতে থাকবে। তার মানে কিন্তু খুব সহজেই আমরা কোনো একটা পার্টিকুলার জায়গায় এই জিনিসটাকে এই সিরিজটাকে ট্রাঙ্কেট করে দিতে পারি, খুব তাড়াতাড়ি এটা কনভার্জ করে যাবে, তাই না? কারণ বিএসসি বাই কেটিটা যদি অনেকটা বড় হয়, এর আগের নাম্বারটা যেহেতু বাড়ছে এই যে ইন্টু জে প্লাস 1 থাকার জন্য এবং ডিজেনারেসি থাকার জন্য, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস অফ এই জিনিসটা এটা বেশি তাড়াতাড়ি বাড়ছে, দেখো 2, 6, 12, এরপরেরটা আরো বড় আসবে, এখানে কিন্তু সেই ডিজেনারেসিটা কম তাড়াতাড়ি বাড়ছে, তাহলে উপরেরটা যেহেতু বেশি তাড়াতাড়ি বাড়ছে আর আগে একটা মাইনাস আছে, তাহলে এই ভ্যালুটা খুবই কম হবে, তার সাথে যত বড় নাম্বার দিয়ে গুণ করবে সেটা আরো তত কমে যাবে, তাহলে অবশ্যই এটা উই ক্যান সেফলি ট্রাঙ্কেট দ্য সিরিজ আফটার সার্টেন ফাইনাইট টার্ম। তাহলে সেইভাবে কিন্তু যখন ওই মানে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল অনেকটা বেশি দেন থার্মাল এনার্জির থেকে, তার মানে এনার্জিগুলো রিয়ালি যখন এনার্জিগুলো কোয়ান্টাইজড, তখন খুব ইজিলি কোথাও একটা এটাকে ভেঙে দেওয়া যাবে, এরকম সেরকমভাবে হবে ব্যাপারটা। আচ্ছা, যদি এবার উল্টোটা হয়, যদি ওই স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল টা যদি ভেরি লেস দ্যান দ্য থার্মাল এনার্জি কেটি হয়, মানে বিএসসি বাই কেটিটা যদি ভেরি লেস দ্যান 1 হয়, তখন কি হবে? তার মানে কি, মানে এনার্জি লেভেলগুলো খুব কাছাকাছি, তার মানে একটা এনার্জি লেভেলগুলো প্রায় কন্টিনিউয়াস হতে চাইছে, কন্টিনিউয়াস নয় কিন্তু প্রায় কন্টিনিউয়াস হতে চাইছে, তখন আমরা সামেশন থেকে ইন্টিগ্রেশনটাকে ইজিলি কনভার্ট করতে পারবো, কারণ কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রেই তো সেটা করতে পারি, তখন করতে পারবো। দেন উই ক্যান ট্রান্সফর্ম দ্য সামেশন বাই ইন্টিগ্রেশন, তাহলে তখন এটা কি হয়ে যাবে, রোটেশনাল পার্টিশন ফাংশনটা সাম ওভার জে ইকুয়ালস টু 0 টু ইনফিনিটিটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি, যেটা এক্স হয়ে যাবে 2x প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিএসসি ইন্টু এক্স প্লাস 1 বাই কেটি ডিএক্স, এটা হয়ে যাবে। ঠিক আছে, যেখানে এক্সটা হচ্ছে এখানে কিন্তু এক্সটা একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হয়ে গেল। এইবার এটা করব কি করে, এবার এই বিএসসি এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই কেটিটাকে যদি জেড ধরে নিই, তাহলে এখান থেকে এটা এবার এটাকে জাস্ট করো, মানে যেভাবে করতে হয় এগুলো করো, করে সেখান থেকে এই 2x প্লাস 1 ডিএক্সটা হবে কেটি বাই বিএসসি ডিজেড, তাহলে 2x প্লাস 1 ডিএক্স এর জায়গায় এই জিনিসটা বসিয়ে দাও, আর এদিকে ই টু দি পাওয়ার মাইনাস জেড বসিয়ে দিলে এই যে জেড রোটেশনালটা হয়ে যাবে কেটি বাই বিএসসি, বাইরে বেরিয়ে আসবে 0 টু ইনফিনিটি টু দি, আর এবং এখানে দেখো এখানে এই লিমিটের ব্যাপারটাও যদি দেখো যখন হচ্ছে আমার এক্সটা 0 তখন জেডটা 0, আর যখন আমার এক্সটা ইনফিনিটি জেডটা ইনফিনিটি, ঠিক আছে, এর জন্য লিমিটটাও একই আছে। তাহলে করে এই যে এখানে এই জিনিসটা আসবে, এটার এটার ইন্টিগ্রেশন করলে এটা দেখতে এরকম আসবে, যে এই বি এর ভ্যালুটা বসিয়ে দাও, বি এর এক্সপ্রেশনটা বসিয়ে দিলে যে রোটেশনাল পার্টিশন ফাংশনটা আসবে 8 পাই স্কোয়ার আই কেটি বাই এই স্কোয়ার, 8 পাই স্কোয়ার আই কেটি বাই এইচ স্কোয়ার, ওটা আসে। ঠিক আছে, তাহলে আমি হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল দিয়ে শুরু করেছিলাম, তাহলে ফর এ হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল দ্য রোটেশনাল পার্টিশন ফাংশনটা দেখতে হয় 8 পাই স্কোয়ার আই কেটি বাই এইচ স্কোয়ার। এবার টেম্পারেচারটাকে আমি আলাদা করে রেখে দিলে বাকি যে পার্টটা থাকছে 8 পাই স্কোয়ার আই, এটা কি হতে হবে, যদি রোটেশনাল পার্টিশন ফাংশন ইউনিটলেস হয়, তাহলে 8 পাই স্কোয়ার আই কে বাই এই স্কোয়ারকে মানে এটা অবশ্যই 1 বাই টেম্পারেচারের ইউনিট হতে হবে।
তবেই তো একমাত্র মানে এটা যদি টেম্পারেচার আছে তাহলে বাকি পার্টটাকে 1 বাই টেম্পারেচারের ইউনিট হতে হবে, যার জন্য আমরা যে রোটেশন মানে পার্টিশন ফাংশনটা ইউনিটলেস পাবো। তাহলে সেটাকে বাকি পার্টটাকে 1 বাই থিটা আর এরকম একটা দিয়ে লেখা হয়। তাহলে সো দ্যাট এই রোটেশনাল পার্টিশন ফাংশনটা দাঁড়িয়ে গেল T/থিটা আর, যেখানে থিটা আরটাকে বলা হয় রোটেশনাল টেম্পারেচার, যার ইউনিট হচ্ছে 1 বাই টেম্পারেচার। সেই জন্য এটাকে বলা হয় রোটেশনাল টেম্পারেচার। ঠিক আছে? আমাদের রোটেশনাল পার্টিশন ফাংশনটা হয়ে গেল T/থিটা আর। T/থিটা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল। আচ্ছা, এবার যদি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হয় তাহলে একটু অন্যরকম ব্যাপার থাকে। সব কিছু সেম হবে, বাট এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হয় হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল। কারণ দেখো, ইট ইজ অল অ্যাবাউট দ্য রোটেশন। তাহলে রোটেশনই যখন ব্যাপার থাকে, যখন রোটেশনের ব্যাপার আসছে, তখন কিন্তু ওই সিমেট্রি মানে সিস্টেমের সিমেট্রি বা মলিকুলার সিমেট্রিটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তাহলে মলিকুল যত বেশি সিমেট্রিক হবে তত বেশি সেখানে যেন রোটেশন করলে তত বেশি আলাদা আলাদা কনফিগারেশন পাওয়া যাবে, মানে কনফিগারেশনাল অনেক রকম ব্যাপার থাকবে। তো সেই জিনিসটাকে ইনক্লুড করাটা দরকার। সেরকম একটা প্রপার্টি হচ্ছে সিমেট্রি নাম্বার। সেই সিমেট্রি নাম্বার কি আমরা বলছি এক্ষুনি, কিন্তু কথাটা হচ্ছে যে ফর এ লিনিয়ার মলিকুল হ্যাভিং সিমেট্রি নাম্বার সিগমা, নট মানে ফর এ মেনলি ফর এ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, যদি সিমেট্রি নাম্বারটাকে আমরা সিগমা দিয়ে বলি, তাহলে সিঙ্গল পার্টিকেল পার্টিশন ফাংশন, এই যেগুলো সব কিন্তু সিঙ্গল পার্টিকেল পার্টিশন ফাংশন। সিঙ্গল পার্টিকেল পার্টিশন ফাংশন ক্যান গিভেন আস জেড রোটেশনাল ইকুয়ালস টু 8 পাই² IKT বাই সিগমা এইচ স্কোয়ার। মানে এই সিগমাটা হচ্ছে সিমেট্রি নাম্বার, এই একটা নিচে একটা সিগমা গুণ হয়ে যায়, এটা হয়। ফর এ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল সিগমা নর্মালি 2 হয়, তাহলে তখন সেটা হয়ে যাবে 8 পাই² IKT বাই 2H স্কোয়ার। এই সিগমাটা কি, সিমেট্রি নাম্বারটা কি? সিমেট্রি নাম্বার ইজ দ্য টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কনফিগারেশন দ্যাট ক্যান বি অবটেন্ড অনলি বাই রোটেশন। মানে ধরো তোমার যদি একটা হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হয় HCl, তাহলে তুমি এটাকে একবার রোটেশন করলে কিন্তু তুমি ইকুইভ্যালেন্ট ClH হয়ে গেল, বাঁ দিকে Cl ডান দিকে H, তাহলে দুটো কিন্তু একই না, তুমি ইকুইভ্যালেন্ট কনফিগারেশন বা ইকুইভ্যালেন্ট কনফিগারেশন পেলে না। তাহলে তাহলে হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে এই অসুবিধা নেই। যদি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হয়, মানে ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে বলছি, বা অন্যান্য মলিকুলের ক্ষেত্রে যে মলিকুল যত বেশি সিমেট্রিক তাকে রোটেট করে, তাকে বিভিন্ন রকম রোটেশন দিয়ে, মানে তার কি রকম রোটেশনাল অ্যাক্সিস আছে সেটা বুঝে তাকে সেরকমভাবে রোটেশন করলে কিন্তু তত বেশি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কনফিগারেশন পাওয়া যাবে। ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে যদি ধরো এই যে এরকম A1 A2 থাকে, যেখানে A1 আর A2 ইকুইভ্যালেন্ট সেম, তাহলে আমি যদি এখানে C2 অ্যাক্সিস আছে 180 ডিগ্রি রোটেশন দিই, তাহলে এটা A2 A1 হয়ে যাবে। যদি A1 A2 একই মলিকুল হয়, যদি দুটোই হাইড্রোজেন হয়, দুটোই ক্লোরিন হলো, দুটোই ব্রোমিন হলো, যদি একই মলিকুল, তাহলে একই কনফিগারেশন পাওয়া গেল। তাহলে কিন্তু আমি একটা রোটেশন দিয়ে C2 রোটেশন দিয়ে, মানে রোটেশনের বদলে আমাকে দুটো ইকুইভ্যালেন্ট কনফিগারেশন আমি পেলাম। প্রথমে একটা ছিল আর তারপরে একটা পেলাম। তাহলে সেই জন্য সিগমা মানে সিমেট্রি নাম্বার 2 হয়ে গেল। তাহলে ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কনফিগারেশন দ্যাট ক্যান বি অবটেন অনলি বাই রোটেশন। মানে সিমেট্রি অপারেশন তো অনেক কিছু হয়। আমরা জানি যে মানে তোমার হচ্ছে গিয়ে সেন্টার অফ ইনভার্সন বা সেন্টার অফ ইনভার্সন হতে পারে, আই থাকতে পারে। তারপরে তোমার সেন্টার অফ রোটেশন থাকতে পারে CN, সেন্টার অফ রোটেশন অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, সেটাকে আমরা CN বলি। তারপরে তোমার হচ্ছে মানে রোটেশন অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, সেটাকে CN মানে C অ্যাক্সিস বলি বা CN অ্যাক্সিস বলি। তারপরে রোটেশন অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ফলোড বাই তোমার হচ্ছে মিরর ইমেজ, ফরওয়ার্ড বাই রিফ্লেকশন, যেটাকে আমরা SN বলি। এরকম তো অনেক সিমেট্রি অপারেশন থাকতে পারে, যার মধ্যে শুধুমাত্র সিমেট্রি অপারেশন রোটেশন। সেই রোটেশন করে আমি যতগুলো ইকুইভ্যালেন্ট নাম্বার অফ কনফিগারেশন পাবো সেটাকে বলে সিমেট্রি নাম্বার, যতগুলো কনফিগারেশন পাবো। তাহলে এই যে as for example, for a homonuclear diatomic molecule there is a C2 axis which gives two different but indistinguishable or equivalent configuration। তাহলে সেই জন্য সিমেট্রি নাম্বার 2। যেমন হচ্ছে তোমার জল H2O বা ফর্মালডিহাইড, এগুলোর পয়েন্ট গ্রুপ C2V।
এইগুলোর ক্ষেত্রে একটা ওই C2 অ্যাক্সিস থাকে। তাহলে সেইগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ওই মানে যদি আমি C2 অ্যাক্সিস বরাবর রোটেট করি তাহলে দুটো আলাদা, আলাদা কনফিগারেশন পাওয়া যাচ্ছে। মানে দুটো আলাদা, আলাদা না মানে দুটো আর কি সরি ইকুইভ্যালেন্ট কনফিগারেশন পাওয়া যাচ্ছে। এজন্য সিগমাটা 2। যদি অ্যামোনিয়া হয় তার ক্ষেত্রে C3 পয়েন্ট গ্রুপ C3V পয়েন্ট গ্রুপ, তাহলে সেই ক্ষেত্রে তার C3 অ্যাক্সিস থাকে। C3 অ্যাক্সিস মানে 180 ডিগ্রি রোটেশন, তারপরে তোমার 120 ডিগ্রি রোটেশন, তারপরে 240 ডিগ্রি রোটেশন, তারপরে 360 ডিগ্রি রোটেশন করে আবার একই জায়গায় ফিরে যাওয়া যাচ্ছে। তার মানে এখানে 3টে ইকুইভ্যালেন্ট কনফিগারেশন পাওয়া যাচ্ছে। তাহলে তার সিগমা হচ্ছে সিমেট্রি নাম্বার 3। ঠিক আছে? যেখানে সেটা দেখানো হয়েছে। অ্যামোনিয়া 120 দিলে এটা এখানে থাকছে ইকুইভ্যালেন্ট, তারপরে 120 থেকে আবার 240 দিলে এখানে আসছে ইকুইভ্যালেন্ট, আবার 360 দিলে একই জায়গায় ফিরে যাচ্ছে। তার মানে যে 3টে। এরকম আরকি। তারপরে CCH4, CCl4, বেনজিন এগুলোর ক্ষেত্রে মানে সিমেট্রিটা আরো বেড়ে গেছে। মানে যত বেশি এরকমভাবে সিমেট্রি বাড়তে থাকবে, তোমার CCl4 টেট্রাহেড্রাল, CH4 টেট্রাহেড্রাল, বেনজিন D6H, হ্যাঁ? এইগুলো আরকি। মানে তত বেশি কি হলো? সিমেট্রি বাড়ছে। মলিকুলের যত সিমেট্রি বাড়বে, তত বেশি আরকি সিমেট্রি নাম্বার থাকবে। মানে তত বেশি ওগুলোকে রোটেশন করে তত বেশি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কনফিগারেশন পাওয়া যাবে। তাহলে এইগুলোর ক্ষেত্রে সিগমাটা হচ্ছে 12। তারপরে SF6 অক্টাহেড্রাল, তার সিগমা হয় 24। তাহলে এরকমভাবে একটা গ্রুপ মানে লিস্ট করার এখানে চেষ্টা করা হয়েছে যে বিভিন্ন, বিভিন্ন পয়েন্ট গ্রুপের জন্য তার হচ্ছে সিমেট্রি নাম্বার কেমন হয়। ঠিক আছে এইটা। তাহলে ওই রোটেশনাল পার্টিশন ফাংশনটা জাস্ট ওই সিমেট্রি নাম্বার দিয়ে ভাগ হবে। এটা হলো একটা কথা। আচ্ছা, আরেকটা কথা কি? এখানে ওই রোটেশনাল মোশন নিয়ে কথা বলা হচ্ছে, যেখানে বলেছিলাম মোমেন্ট অফ ইনারশিয়া ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার মোমেন্ট অফ ইনারশিয়া বা মানে যেটা সেটা কিসের রেসপেক্টে হচ্ছে? সেন্টার অফ মাসের রেসপেক্টে। তাই তো? আচ্ছা, এবার সেন্টার অফ মাসের যদি আমি পজিশন চেঞ্জ করে দিই তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া চেঞ্জ হবে তো? কারণ মোমেন্ট অফ ইনার্শিয়ার ডেফিনেশনটা কি? সাম ওভার আই এমআই আর আই স্কোয়ার, যেখানে আর আইটা কি? আর আইটা ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ মাস অ্যান্ড দ্যাট পার্টিকুলার মাস এম আই। সেটাই তো। এবার যদি আমি সেন্টার অফ মাসের পজিশন চেঞ্জ করি, ডিস্টেন্স চেঞ্জ হবে। ডিস্টেন্স যদি চেঞ্জ হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হবে। তাই তো? এবার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি চেঞ্জ হয় তাহলে সবকিছুই চেঞ্জ হবে। রোটেশনাল পার্টিশন ফাংশন চেঞ্জ হবে। তাহলে আমি সেন্টার অফ মাস কোথায় ডিফাইন করছি সেরকমভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিফাইন হচ্ছে। সেইভাবে আমার রোটেশনাল পার্টিশন ফাংশন লেখা হচ্ছে। এবার এখানে অনেক রকম ব্যাপার। এবার এখানে না ওই টপিসিটি, মলিকুলার টপিসিটি নিয়ে অনেক কিছু কথাবার্তা বলা যায়। সেগুলো আমার মনে হয় তোমাদের স্যার পড়িয়েছে। হ্যাঁ, ওই তোমরা যখন পড়েছো। আমরা নরমালি স্যার এটা ওখানে পড়ায়। কোথায় বলো তো? যেখানে আমরা যখন মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়ি, মলিকুলার স্পেকট্রোস্কোপিতে জেনারেলি এটা পড়ানো হয়। খুব ডিটেইলে স্যার এই টপিসিটি নিয়ে পড়ায় আরকি। সিমেট্রিক টপ, অ্যাসিমেট্রিক টপ, স্ফেরিকাল টপ, তোমার অবলেট টপ, প্রোলেট টপ, এসব অনেক কিছু নিয়ে পড়ানো হয়। তো সেখানে বলা হয় যে এই রোটেশনাল মোশন মানেই মোমেন্ট অফ ইনার্শিয়াটা বা সেন্টার অফ মাসটা কিভাবে ডিফাইন করছি তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এইবার নরমালি যদি এটা 3 ডাইমেনশনাল মলিকুল যদি হয়, তাহলে তার 3 রকমের মোমেন্ট অফ ইনার্শিয়া মানে মোমেন্ট অফ ইনার্শিয়ার অ্যাক্সিসটা 3 রকমভাবে ডিফাইন করা যেতে পারে। একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে একটা এ অ্যাক্সিস, বি অ্যাক্সিস, সি অ্যাক্সিস বলে। এ অ্যাক্সিসটাকে জেনারেলি প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বলা হয়। বি আর সিটাকে আদার দুটো অ্যাক্সিস থাকে। সেই মানে তোমার একটা কি হলো? কিছু হলো? আচ্ছা, একটা হচ্ছে ইন দ্য প্লেন হয়, একটা তোমার আউট অফ দ্য প্লেন হয়। এরকমভাবে আরকি তোমার হচ্ছে গিয়ে ওই করা যায়। আচ্ছা না। হ্যাঁ, ওরকমভাবে আরকি আরো দুটো আলাদা, আলাদা অ্যাক্সিস ডিফাইন করা যায়। বি আর সি। ঠিক আছে? তাহলে এরকমভাবে এই বিভিন্ন রকম অ্যাক্সিস ডিফাইন করা যায়। এবার সেই অ্যাক্সিসগুলো যদি আমি চেঞ্জ করি, বিভিন্ন মলিকুলের ক্ষেত্রে অ্যাক্সিসগুলোকে বিভিন্ন রকমভাবে ডিফাইন করা যায়। তো অ্যাক্সিসগুলোকে যদি আমি চেঞ্জ করি তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হয়ে যাবে। মোমেন্ট অফ ইনার্শিয়া যদি চেঞ্জ হয় সেইভাবে কিন্তু ওই রোটেশনাল মানে সব এনার্জি সবকিছু চেঞ্জ হতে পারে।
ঠিক আছে? তো এরকম ব্যাপার। আচ্ছা, এবার সেই মোমেন্ট অফ ইনার্শিয়া, এবার সেই অ্যাকর্ডিং টু দ্যাট, মানে যে ৩ টে অ্যাক্সিস আমি ডিফাইন করলাম, সেই ৩ টে অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া গুলোকে এ অ্যাক্সিস বরাবর IA, বি অ্যাক্সিস বরাবর IB, সি অ্যাক্সিস বরাবর IC এরকম বলা হয়ে থাকে। এই IA, IB, IC র বিভিন্ন ভ্যালুর উপর ডিপেন্ড করে মলিকিউল গুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায়। ওই বলা হয় যে যদি IA ইকুয়ালস টু IB ইকুয়ালস টু IC হয় তাহলে তাকে স্ফেরিক্যাল টপ বলে। যদি IA টা 0 আর IB ইকুয়ালস টু IC হয় তাহলে তাকে সিমেট্রিক টপ বলে। হ্যাঁ? তারপরে তোমার হচ্ছে গিয়ে এবার হচ্ছে ওই IB আর IC র তারপরে হচ্ছে গিয়ে তারপরে যদি তোমার IA টার অন্য কিছু ভ্যালু আর IB আর IC র আম 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 সরি IA ইকুয়ালস টু যদি 0 আর IB ইকুয়ালস টু যদি IA ইকুয়ালস টু 0 আর IB ইকুয়ালস টু IC যদি হয় তাহলে সেটাকে কি যেন লিনিয়ার টপ বলে হয়তো। আর I এর হচ্ছে একটা কোনো ভ্যালু আছে আর IB আর IC র মধ্যে তোমার হচ্ছে কি কোনোটা বড় কোনোটা ছোট এটার উপর ডিপেন্ড করে কি প্রোলেট টপ, ওবলেট টপ অনেক কিছু হয় টয়। মানে সেটা টপিসিটি অফ মলিকিউল নিয়ে পুরো আলাদা কথাবার্তা বলা, সেখানে অনেক রকম ব্যাপার আছে এইটা। এবং এরকমই একটা মানে একটা ক্লাসিফিকেশন হচ্ছে যদি IA নট ইকুয়ালস টু IB নট ইকুয়ালস টু IC হয় তাহলে তাকে অ্যাসিমেট্রিক টপ বলে। যদি সেরকম একটা অ্যাসিমেট্রিক টপ মলিকিউল যদি থাকে যার IA, IB, IC পুরো আলাদা, সেই রকম মলিকিউলের ক্ষেত্রে রোটেশনাল পার্টিশন ফাংশনটা কেমন হয় সেটা একবার দেখে নিতে হবে। তার জন্য এত কথা বললাম। সেটা দেখতে এরকম হয় √π/σ সিমেট্রি নাম্বার ইনটু 8π² IA KT/h² টু দি পাওয়ার হাফ ইনটু 8π² IB KT/h² টু দি পাওয়ার হাফ ইনটু 8π² IC KT/h² টু দি পাওয়ার হাফ, যেখানে IA, IB, IC আর দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ডিউ টু rotation along 3 independent axes actually A, B and C respectively এটা হয়। ঠিক আছে? এবার এই পুরো জিনিসটা আরো বেশি ভালো করে বোঝা যায় যখন ওই টপিসিটি অফ দ্য মলিকিউলটা ভালো করে বোঝা যায়। এবার টপিসিটি অফ দ্য মলিকিউল নিয়ে ওটা একটা বেশ ভালো অনেকটা কিছু বলতে হয়, একটু সিমেট্রিটা ভালো করে বুঝতে হয়। তো ওই টপিসিটি অফ দ্য মলিকিউল ওইটার মধ্যে আমি আজকে মানে এখন তো যাওয়া সম্ভব না। আমার মনে হয় ওটা তোমরা স্যারের ওই রোটেশনাল স্পেকট্রোস্কোপির একটা যেকোনো ভিডিও দেখে নিতে পারো। আর তোমরা আশা করি তোমরা জানো, কারণ স্যার ওই মলিকুলার স্পেকট্রোস্কোপিতে এটা খুব ডিটেলে পড়ায়। তাহলে তো সেটার সাথে তোমরা রিলেট করে নিতে পারবে বা ওই খাতাটা খুলে দেখে নিতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো এরকম হয়। মোট কথা অ্যাসিমেট্রিক টপ মলিকিউল যার জন্য এই ৩ টি আলাদা হয়, তার জন্য বুঝে নেওয়াটা দরকার। তাহলে বাকিগুলো ইজিলি বোঝা যাবে। বাকিগুলোর ক্ষেত্রে কি হবে? জাস্ট যেমন IA, IB, IC রিলেশন যেমন হবে সেই অনুযায়ী কোনো টার্ম থাকবে, কোনো টার্ম স্কোয়ার হয়ে যাবে। এইভাবে হবে। ঠিক আছে? এটা। আচ্ছা, আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস যেটা বুঝে নেওয়াটা দরকার সেটা হচ্ছে হাইড্রোজেন মলিকিউলের জন্য। এইটা খুব ইম্পোর্টেন্ট। হাইড্রোজেন মলিকিউল যদি থাকে আমরা কি জানি হাইড্রোজেন মলিকিউলের ২ টো নিউক্লিয়াই থাকবে। ২ টো নিউক্লিয়াই যার ২ টো মানে একটা করে প্রোটন আছে, তাহলে ২ টো নিউক্লিয়াই মানে যার ২ টো প্রোটন আছে। তাহলে ওই নিউক্লিয়াই বা প্রোটন যেটা তারা তো রোটেট করছে। এবার আমরা জানি হাইড্রোজেন মলিকিউলের ক্ষেত্রে যদি ২ টো প্রোটন থাকে সেই ২ টো প্রোটন ২ রকম রোটেশন থাকতে পারে। একটা প্যারালাল রোটেশন হয়, একটা অ্যান্টি প্যারালাল রোটেশন হয়। মানে একটা হচ্ছে দুজনেই দুদিকের দিকে ঘুরছে, আর একটা হচ্ছে গিয়ে দুজন দুদিকে ঘুরছে। মানে আর কি রোটেট করছে। মানে একটা প্যারালাল রোটেশন, একটা অ্যান্টি প্যারালাল রোটেশন থাকে প্রোটন। যেখান থেকে আমরা ওই মানে তোমার NMR এইগুলো তো ওই মানে নিউক্লিয়ার রোটেশনের জন্যই তো NMR স্পেকট্রা পাই। তাই না? এইগুলো হয় আরকি। তো এটা আমরা জানি। তাহলে সেই হাইড্রোজেন মলিকিউলের জন্য রোটেশনাল পার্টিশন ফাংশনটা একটা এরকম দেখতে হয় যে 3/4 সাম ওভার j equals to 1 to 135 to the power infinity 135 to 135 ডট 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 টু ইনফিনিটি। এখানে খেয়াল করো যে এটা 1 3 5 7 এরকম in of 2j plus 1 into e to the power minus BHC j into j plus 1 by kt plus 1/4 into sum over j টা 0 2 4 dot 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 to infinity 2j plus 1 into e to the power minus BHC j into j plus 1 by kt। ঠিক আছে? এইটা হয়। এই রোটেশনাল পার্টিশন ফাংশনটা এরকম দেখতে হয়। এবার অবশ্যই এটা এতক্ষণ যা পড়ে এসেছি এটার সাথে ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে জিনিসটা কেন এরকম বোঝাটা খুব দরকার। ঠিক আছে? তাহলে এটা কেন এরকম হয়? আচ্ছা, এইটা বুঝতে গেলে আমাদেরকে ওই এইটাও তোমরা হয়তো জানো, তাও জাস্ট ওপর একটু বলে দিচ্ছি। এইটা বুঝতে গেলে আমাদেরকে ওই তোমার সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল নিয়ে একটু কথাবার্তা বলতে হবে।
ঠিক আছে? তো সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল নিয়ে যদি মানে একটুখানি কি ব্যাপারটা বুঝতে হবে যে মানে সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল ২ রকমের হয়। কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল আর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল, যেটা তো আমরা অলরেডি এইটা শুরু করার আগে কথা বলে এসেছি। ওইসবের মধ্যে আর যাচ্ছি না। কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যেটা নিয়ে তখনও বলেছিলাম, সেইটার কোয়ান্টাম মেকানিক্সটা একটু দেখে নেওয়া যেতে পারে, খুব সামান্য। কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলের ধরো ওয়েভ ফাংশনটা সাই, হুইচ ইজ এ ফাংশন অফ তার পজিশন কোঅর্ডিনেট, মানে এইগুলো হচ্ছে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল। এই ১ নম্বর পার্টিকেল Q1 পজিশনে আছে, ২ নম্বর পার্টিকেল Q2, Q3, Q4 এইভাবে আছে। তাহলে ওয়েভ ফাংশন ইজ এ ফাংশন অফ Q1, Q2, Q3 ডট 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 Qi, Qj এইভাবে আছে। ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমি I আর J এই দুটোর পজিশন ইন্টারচেঞ্জ করে দিলাম। তাহলে এইদিকে যে এখানে I হয়ে গেল, তাহলে তখন ওয়েভ ফাংশনটা আমি বলছি সাই প্রাইম হয়ে গেছে। ঠিক আছে এইটা? এবং বলছে যে এবং এই সাই I আর সাই j এইভাবে সাই আর সাই প্রাইম এইভাবে রিলেট করা যায় একটা অপারেটর পারমুটেশন অপারেটর দিয়ে। পারমুটেশন অপারেটরটা কি করে? পারমুটেশন অপারেটর কোনো একটা ওয়েভ ফাংশনের উপর কাজ করে কোনো দুটো পার্টিকেলের পজিশনকে ইন্টারচেঞ্জ করে দেয়। মানে দিস অপারেটর হুইচ ডাজ দিস অপারেশন, মানে এই উপরের অপারেশন, এই যে I আর J কে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিল, operation is the two particle interchange operator or more generally permutation operator. তাহলে এই পারমুটেশন অপারেটর Pij যদি সাই এর উপরে কাজ করে, যেখানে Qi Qj আছে, তাহলে এটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে Qj Qi করে দেয়। ঠিক আছে? এই পারমুটেশন অপারেটর ইজ এ লিনিয়ার অপারেটর, প্রুফ করা যায়। এই পারমুটেশন অপারেটর ইজ অ্যান আইডেন্টিটি অপারেটর, মানে স্কোয়ার অফ দ্য পারমুটেশন অপারেটর ইজ অ্যান আইডেন্টিটি অপারেটর, প্রুফ করা যায়। আচ্ছা, এবার এই পারমুটেশন অপারেটরের আইগেন ভ্যালু হয় হচ্ছে আইদার +1 অর -1। পারমুটেশন অপারেটরের আইগেন ভ্যালু না, পারমুটেশন অপারেটর সাইয়ের উপরে কাজ করে আলফা সাই যদি দেয়, তাহলে এই আলফাটা আইদার +1 অর -1 হবে। আইদার +1 অর -1 হবে, এটা হয়। তাহলে আলফাটা যদি +1 হয়, তাহলে Pi যেটা এর উপরে কাজ করে +1 ইন্টু সাই Q1, Q2, Q3, Qi, Qj দেবে। এবার এই Pi যে এই সাইয়ের উপরে কাজ করে অ্যাকচুয়ালি কি দেওয়ার কথা? সাই Q1, Q2, Q3 ডট 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 Qj Qi দেওয়ার কথা, ইকুয়ালস টু দিস। তার মানে কি হলো যে সাই Q1, Q2, Q3 ডট 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 Qi Qj ইকুয়ালস টু সাই Q1, Q2, Q3 ডট 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 Qj Qi হয়ে গেল। তার মানে এই পার্টিকেলটা এই ওয়েভ ফাংশনটাকে আমরা তখন বলবো দিস ইজ আ সিমেট্রিক ফাংশন। This implies that psi is symmetric with respect to the interchange of two particle I and J. এটা হলো। ঠিক আছে? কারণ দেখো এটাও প্লাস এটাও প্লাস, এটা হলো। আর যদি আলফাটা -1 হয়, তাহলে Pi যেটা সাইয়ের উপরে কাজ করে -1 সাই Q1, Q2 Qi Qj এটা দিয়েছে। আর জেনারেলি এটা দেওয়ার কথা হচ্ছে Q1, Q2, Q3 ডট 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 Qj Qi ইকুয়ালস টু, তার মানে মাইনাস অফ সাই এটা। তার মানে দেখো Qj Qi ইকুয়ালস টু মাইনাস অফ Qi Qj আছে। তার মানে তখন এটাকে আমরা বলবো অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য ইন্টারচেঞ্জ অফ টু পার্টিকেল I and J। ঠিক আছে? তার মানে এটা বোঝা যাচ্ছে যে পারমুটেশন অপারেটরের ওয়েভ ফাংশনগুলো, পারমুটেশন অপারেটরের আইগেন ফাংশনগুলো, এখনই আমরা ওয়েভ ফাংশন বলবো না। পারমুটেশন অপারেটরের আইগেন ফাংশনগুলো আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক হবে, কারণ এর আইগেন ভ্যালু হচ্ছে আইদার +1 অর -1। এবার পারমুটেশন অপারেটর যেটা, এখানে দেখো যে from this analysis clears that eigenfunction of permutation operator is either symmetric or antisymmetric with respect to the interchange of any two particle. Now the question is, what should be the nature of the wave function for a system of quantum identical particles, যেটা আমাদের বোঝাটা দরকার to understand the rotational partition function for the H2 molecule. ঠিক আছে? এইটা তাহলে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ইনডিস্টিংগুইশেবল, যেমন হচ্ছে এই দুটো প্রোটন, হাইড্রোজেনের দুটো প্রোটন বলেছিলাম, তাদের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা কেমন হবে সেটা বোঝা দরকার। পারমুটেশন অপারেটর আইগেন ফাংশনটা বুঝলাম, বাট হোয়াট অ্যাবাউট দ্য ওয়েভ ফাংশন? আইগেন ফাংশনস আর নট নেসেসারিলি দ্য ওয়েভ ফাংশন, তাই তো? ওয়েভ ফাংশনের আলাদা ডেফিনেশন আছে। ওয়েভ ফাংশন কাকে বলে? দ্য আইগেন ফাংশনস, দ্য ফাংশনস হুইচ আর আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর, দোজ আর ওয়েভ ফাংশন।
ওয়েভ ফাংশন আমরা কাদেরকে বলি? যে ফাংশনগুলো আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে পাই। শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে পাচ্ছি মানে কি? তার মানে সেই ফাংশনগুলো আইগেন ফাংশন অফ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর। সেজন্য আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটরস আর দ্য ওয়েভ ফাংশন। এবার কথাটা হলো যে দ্য আইগেন ফাংশন অফ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর তারা কি আইগেন ফাংশন অফ দ্য পারমুটেশন অপারেটর? সেটা হচ্ছে প্রশ্ন। সেটা বুঝবো কি করে? সেটা কি করে বুঝবো যে কোনো দুটো পার্টিকুলার দুটো অপারেটর আছে, সেই দুটো অপারেটরের সেম আইগেন ফাংশন আছে কিনা বা কমন সেট অফ আইগেন ফাংশন আছে কিনা সেটা বুঝি কি করে? সেটা আমরা দেখি যে দুটো অপারেটর যদি কমিউট করে। তাহলে যদি দুটো অপারেটর কমিউট করে তখন আমরা বলতে পারি, মানে যদি দুটো অপারেটর এ আর বি থাকে এবং তারা যদি কমিউট করে, তাদের যদি কমিউটেশনটা জিরো হয়, কমিউটেশনটা যদি জিরো হয় মানে তারা কমিউট করছে, তখন আমরা বলতে পারি যে যদি psi is an eigenfunction of A operator হয় তাহলে psi will be the eigenfunction of B operator also, কারণ তারা কমিউট করেছে। তাহলে এখানেও আমরা ওইটাই ভাবে বুঝবো, যদি H হ্যামিল্টনিয়ান অপারেটর আর পারমুটেশন অপারেটর যদি কমিউট করে তাহলে বলতে পারবো যে হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ফাংশন, যাদেরকে নাকি আমরা ওয়েভ ফাংশন বলি, তারা পারমুটেশন অপারেটরের আইগেন ফাংশন হবে। আর পারমুটেশন অপারেটরের আইগেন ফাংশন মানেই তাদেরকে আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক হতে হবে। তাহলে এই দুটোকে কানেক্ট করে আমরা বলতে পারি যে ফর এ সিস্টেম অফ আইডেন্টিক্যাল কোয়ান্টাম পার্টিকেল, ফর এ সিস্টেম অফ আইডেন্টিক্যাল কোয়ান্টাম পার্টিকেল তাদের জন্য আইগেন ফাংশন, যেগুলোকে আমরা ওয়েভ ফাংশন বলি, সেই ওয়েভ ফাংশন হ্যাজ টু বি সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য ইন্টারচেঞ্জ অফ এনি টু পার্টিকেল। এইভাবে পুরো জিনিসটা কানেক্ট করতে পারি। তো সেটাই আমরা দেখাতে পারি যে এই হ্যামিল্টনিয়ান অপারেটর, যেটা নাকি অ্যাকচুয়ালি তোমার সিমেট্রিক একটা অপারেটর, সেটা এই পারমুটেশন অপারেটরের সাথে কমিউট করে। তার মানে ফর এ সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল পারমুটেশন অপারেটর কমিউটস উইথ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে সেটা যদি করে তাহলে এখানে এটা বলতে পারি যে উই নো দ্যাট দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট। Hence we can say that they must have simultaneous eigenfunction, মানে common eigenfunction. This means eigenfunction of Hamiltonian operator will also be the eigenfunction of permutation operator. Eigenfunction of Hamiltonian operators are called wave function. Therefore, for a system of quantum identical particles which are indistinguishable, the overall wave function must be either symmetric or antisymmetric with respect to the interchange of any two particles. This is known as indistinguishability principle. ঠিক আছে? এটা বোঝা গেল? তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে আমাদের কাছে সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল আছে, তার ফিজিক্সটা বোঝার জন্য আমরা একটা অপারেটর ডিফাইন করলাম যেটাকে বলে পারমুটেশন অপারেটর। পারমুটেশন অপারেটর কি করে? সেটা হচ্ছে যে কোনো দুটো পার্টিকেলের ওপর কাজ করে তাদের পজিশনটা ইন্টারচেঞ্জ করে দেয়। তাহলে সেই পারমুটেশন অপারেটরের কিছু প্রপার্টি আছে, যার মধ্যে ওয়ান অফ দ্য প্রপার্টি হচ্ছে পারমুটেশন অপারেটরের আইগেন ভ্যালুজ আইদার +1 অর -1 হতে হবে। এবং মানে যে ফাংশনগুলো পারমুটেশন অপারেটরের আইগেন ফাংশন, সেগুলো তার মানে আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক হবে উইথ রেসপেক্ট টু দ্য ইন্টারচেঞ্জ অফ এনি টু পার্টিকেল, কারণ এর আইগেন ভ্যালুজই হচ্ছে আইদার +1 অর -1। তাহলে সেভাবে বুঝে নিলাম। আচ্ছা, এবার কথাটা হচ্ছে ঠিক আছে, সেটা তো বোঝা গেল। এবার সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ইনডিস্টিংগুইশেবল, হোয়াট অ্যাবাউট তাদের ওয়েভ ফাংশন? তাদের ওয়েভ ফাংশন নিয়ে আমরা কি বলবো? তাহলে তাদের ওয়েভ ফাংশন মানে তাদের যে করসপন্ডিং হ্যামিল্টনিয়ান, সে হ্যামিল্টনিয়ানের যে আইগেন ফাংশনগুলো সেগুলোই হচ্ছে তাদের ওয়েভ ফাংশন। তাহলে কথাটা হচ্ছে এবারে সেই হ্যামিল্টনিয়ানের যে ওয়েভ ফাংশন, যে আইগেন ফাংশন, যেগুলোকে আমরা ওয়েভ ফাংশন বলছি, সেগুলো কি পারমুটেশন অপারেটরেরও আইগেন ফাংশন? সেটা বুঝতে হবে। তাহলে সেই জন্য কি দেখতে হবে? তার জন্য আমাদের দেখতে হবে যে এই পারমুটেশন অপারেটর আর হ্যামিল্টনিয়ান কমিউট করে কিনা। সেটা দেখে নিলাম যে তারা কমিউট করে। তার মানে বোঝা গেল যে দ্য ফাংশনস হুইচ আর আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর, যাদেরকে আমরা ওয়েভ ফাংশন বলছি, দে আর অলসো দ্য সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ পারমুটেশন অপারেটর। তার মানে ওয়েভ ফাংশনগুলোও পারমুটেশন অপারেটরের আইগেন ফাংশন। এবার পারমুটেশন অপারেটরের আইগেন ফাংশন হওয়া মানেই তারা আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক হবে। তার মানে ওয়েভ ফাংশনস অফ সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল আর আইদার সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য ইন্টারচেঞ্জ অফ এনি টু পার্টিকেল।
যেটাকে ইনডিস্টিংগুইশেবিলিটি প্রিন্সিপাল বলছি। তাহলে এখন বোঝা গেল যে সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলের আইগেন ফাংশনগুলো, এই ওয়েভ ফাংশনগুলো কেমন প্রপার্টি থাকবে। ঠিক আছে, এটা বুঝতে পারলে? বুঝতে পেরেছো তো? হ্যাঁ। এটা হবে এইটা। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে তাহলে এবার বলছে ফ্রম রিলেটিভিস্টিক কোয়ান্টাম ফিল্ড থিওরি ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট ইট ওভারঅল স্পিন ইজ ইন্টিজার। ওভারঅল স্পিন ইজ ইন্টিজার, যেমন 0, 1, 2, দেন দ্য ওভারঅল ওয়েভ ফাংশন ইজ সিমেট্রিক। মানে এবার বলছে যে কাদের সিমেট্রিক হবে, কাদের অ্যান্টিসিমেট্রিক হবে। মানে সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলের ওয়েভ ফাংশনটা আইদার সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক হবে। এবার সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল ইটসেলফ দু রকমের হয়। এবার কাদের জন্য সিমেট্রিক, কাদের জন্য অ্যান্টিসিমেট্রিক, এটা অলরেডি তোমরা আগে পড়ে এসেছি, মানে একটা দুটো কথা দিয়ে। এখন সেটা আরেকটু দুটো তিনটে কথা দিয়ে বলছে আর কি, যে ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট ইফ ওভারঅল স্পিন ইজ ইন্টিজার, দ্যাট ইজ 0, 1, 2 ডট ডট ডট, দেন দ্য ওভারঅল ওয়েভ ফাংশন ইজ সিমেট্রিক with respect to the interchange of any two identical particle. They are called bosons. মানে যদি ওভারঅল ওয়েভ ফাংশনটা সিমেট্রিক, মানে বোসনসের জন্য, বোসনস কারা, যাদের জন্য ওভারঅল স্পিন, মানে ওভারঅল স্পিনটা ইন্টিজার হয় তাদেরকে বলা হয় বোসন। যারা হচ্ছে সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ইনডিস্টিংগুইশেবল, কিন্তু তারা একটা কোয়ান্টাম স্টেটে একাধিক বোসন থাকতে পারে, মানে ওই সমস্ত লিমিটেশনগুলো ওদের নেই, রেস্ট্রিকশনগুলো নেই। এবং বোসনের এটা এরকম হয়, তাদের ওভারঅল স্পিনটা আর কি ইন্টিজার হয়, 0, 1, 2 এইগুলো। সেই বোসনস পার্টিকেলের জন্য টোটাল ওভারঅল ওয়েভ ফাংশন সিমেট্রিক হয় উইথ রেসপেক্ট টু দ্য ইন্টারচেঞ্জ অফ এনি টু পার্টিকেল। আর অন দ্য আদার হ্যান্ড ফর ফার্মিয়ানস, if overall speed is odd integer multiple of half যদি হয়, মানে হাফ, 3 2 5 2, তাহলে তাদেরকে বলা হয় ফার্মিয়ন্স। and for fermions the overall wave function is antisymmetric with respect to the interchange of any two identical particle. এবার experiment show that for a system of identical electron or proton, ওভারঅল ওয়েভ ফাংশন ইজ অ্যান্টিসিমেট্রিক। মানে একটা ইলেকট্রন বা একটা প্রোটন, মানে ইলেকট্রনিক ওয়েভ ফাংশন, প্রোটন, এগুলো হচ্ছে গিয়ে তোমার হয়, মানে এগুলো হচ্ছে ফার্মিয়ন্স। ইলেকট্রন, প্রোটন মানে বাই নেচার দে আর ফার্মিয়ন্স, কারণ তাদের স্পিনটা ওই তোমার অড ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ হয়। ঠিক আছে, তো সেই জন্য ওদের ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হয়, কারণ তারা ফার্মিয়ন্স। দিস ইজ অ্যান অ্যাডিশনাল পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ নোন অ্যাজ অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপাল। ওইসব ডিটেলে আর যাচ্ছি না। মোট কথা, ইলেকট্রন, প্রোটন দে আর ফার্মিয়ন্স, তাদের জন্য ওভারঅল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হয়। এবার এই ওভারঅল ওয়েভ ফাংশনের যে ব্যাপারটা, সেই ওভারঅল ওয়েভ ফাংশন, এটাকে বলা হয় স্পিন অরবিটাল। সেই সব ডিটেলে আর যাবো না। এই ওভারঅল ওয়েভ ফাংশনটা যেটা, সেটা আবার দুটো পার্ট থাকে। একটা হচ্ছে স্পেশিয়াল পার্ট, আর একটা হচ্ছে গিয়ে স্পিন পার্ট। এই স্পেশিয়াল পার্ট আর স্পিন পার্টটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল, কারণ দুটো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট দুটো ব্যাপার। সেই দুটোকে মাল্টিপ্লাই করে ওভারঅল ওয়েভ ফাংশন বা টোটাল ওয়েভ ফাংশনটা পাওয়া যায়। তো এখান থেকে দেখা যাচ্ছে যেই মানে স্পেস পার্ট আর স্পিন পার্ট, যদি স্পেস পার্টটা সিমেট্রিক হয় তাহলে স্পিন পার্টটাকে অ্যান্টিসিমেট্রিক হতে হবে, যদি স্পেস পার্টটা অ্যান্টিসিমেট্রিক হয় তাহলে স্পিন পার্টটাকে সিমেট্রিক হতে হবে, সো দ্যাট দ্য টোটাল ওয়েভ ফাংশনটা যেন অ্যান্টিসিমেট্রিক হয়। এটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, এটা সিমেট্রিক, এটা সিমেট্রিক, তাহলে টোটাল সিমেট্রিক, এটা নট অ্যাকসেপ্টেবল ফর ফার্মিওনিক সিস্টেম, এরকমভাবে আসছে। ওটা শুধুমাত্র এখান থেকে দুটো দেখা যাচ্ছে, এটা অ্যান্টিসিমেট্রিক হলে এটা সিমেট্রিক হতে হবে, তাহলে অ্যাকসেপ্টেবল হবে, আর এটা সিমেট্রিক হলে অন্যটাকে অ্যান্টিসিমেট্রিক হতে হবে, তাহলে অ্যাকসেপ্টেবল হবে। এটা দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এবার এটা যদি হয় তাহলে স্পেস পার্ট আর স্পিন পার্ট মানে সিংলেট, ট্রিপলেট, ওইসব ব্যাপারগুলো চলে আসছে। তাহলে সেইগুলোর ওপর ডিপেন্ড করে, বা মানে সেটা ইলেকট্রনের ক্ষেত্রে, আর নিউক্লিয়াসের ক্ষেত্রেও এই একই রকম, সব কিছু একই, স্পেস পার্ট, স্পিন পার্ট থাকবে। সেইগুলোর ওপর ব্যাপার করে এই পার্টিকুলার কেসে আমাদের ক্ষেত্রে বলি, আমরা কি করব, যে আমাদের টোটাল ওভারঅল ওয়েভ ফাংশনটা হবে নিউক্লিয়ার ওয়েভ ফাংশন ইন্টু রোটেশনাল ওয়েভ ফাংশন। মানে দুটো হাইড্রোজেন আছে, তো দুটো হাইড্রোজেন নিউক্লিয়াই আছে, নিউক্লিয়ার প্রোটন আছে, তাহলে ওই যে নিউক্লিয়ার ওয়েভ ফাংশন ইন্টু রোটেশনাল ওয়েভ ফাংশন, এটা হবে। তাহলে নিউক্লিয়ার ওয়েভ ফাংশনটা যদি সিমেট্রিক হয় তাহলে রোটেশনালটাকে অ্যান্টিসিমেট্রিক হতে হবে। ভালো করে খেয়াল করো, নিউক্লিয়ার ওয়েভ ফাংশনটা যখন সিমেট্রিক হবে তখন রোটেশনালটাকে অ্যান্টিসিমেট্রিক হতে হবে, আর নিউক্লিয়ার ওয়েভ ফাংশনটা যখন অ্যান্টিসিমেট্রিক হবে তখন রোটেশনালটাকে সিমেট্রিক হতে হবে, সো দ্যাট দ্য ওভারঅল ওয়েভ ফাংশন অ্যান্টিসিমেট্রিক হয়। ঠিক আছে, আচ্ছা, ইফ নিউক্লিয়ার ওয়েভ ফাংশন ইজ সিমেট্রিক দেন রোটেশনাল ওয়েভ ফাংশন মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক, যেটা আমি বললাম।
আচ্ছা, এবার এটা দেখা যায় যে ডিপেন্ডিং অন whether two nuclei of hydrogen molecule rotate in same direction or in opposite direction, সেটার উপর ডিপেন্ড করে মলিকুলার হাইড্রোজেন এক্সিস্ট ইন টু ফর্ম। একটা হচ্ছে অর্থো হাইড্রোজেন, প্যারা হাইড্রোজেন। অর্থো হাইড্রোজেনের ক্ষেত্রে নিউক্লিয়ার পার্টটা সিমেট্রিক হয়, আর প্যারা হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যান্টিসিমেট্রিক হয়। ঠিক আছে? এই যে ফর অর্থো হাইড্রোজেন নিউক্লিয়ার ওয়েভ ফাংশন ইজ সিমেট্রিক, কারণ দুজনে একই দিকে ঘুরছে, তো সিমেট্রিক। আর প্যারা হাইড্রোজেনের ক্ষেত্রে দুজনে অ্যান্টি প্যারালাল ডিরেকশনে ঘুরছে, এটা এদিকে ঘুরছে, এটা এদিকে ঘুরছে। সেই জন্য প্যারা হাইড্রোজেনের ক্ষেত্রে নিউক্লিয়ার ওয়েভ ফাংশন ইজ অ্যান্টিসিমেট্রিক। আচ্ছা, এবার অর্থো হাইড্রোজেনের ক্ষেত্রে নিউক্লিয়ার ওয়েভ ফাংশন যদি সিমেট্রিক হয়, তাহলে সেরকম সিমেট্রিক ওয়েভ ফাংশনকে ৩ রকমভাবে লেখা যায়। সিমেট্রিক পার্টটা থেকে ৩ রকম আসে। ঠিক আছে? যেরম এটা দেখো, এই দেখো, মানে এটা হচ্ছে আলফা 1, আলফা 2 বলা হয়েছে। মানে আলফাটা হচ্ছে গিয়ে জাস্ট একটা, মানে আমরা সাই লিখি সেরকম সাই ফর তোমার ১ নম্বর নিউক্লিয়াই, আর আলফা 2 ২ নম্বর নিউক্লিয়াই। এবার এটাকে যদি তুমি করো, ধরো তুমি যদি এটাকে মানে ১ এর জায়গায় ২, ২ এর জায়গায় 1 বসাও, তাহলে কি থাকবে? আলফা 2, আলফা 1 সেম জিনিস। তাহলে এটা সিমেট্রিক। কোনো চেঞ্জ হলো না। সেই সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক দেখিয়ে এসেছিলাম। ওই সাই Q1 Q2 ডট 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 QI QJ ইকুয়ালস টু সাই Q1 Q2 ডট 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 QJ QI ছিল। যদি মানে কোনো মানে কোনো সাইনে চেঞ্জ হয়নি, কিছু হয়নি, ওটাকে বলেছিলাম সিমেট্রিক। এখানেও তাই হচ্ছে, দুটোকে ইন্টারচেঞ্জ করে দিলাম, সেম। আচ্ছা, একই রকমভাবে এটার ক্ষেত্রে ধরো বিটাটা হচ্ছে গিয়ে আরেকটা কোনো একটা সাই বলছি, ফর ইলেকট্রন এই তোমার প্রোটন 1 প্রোটন 2, তাহলে দুটোকে ইন্টারচেঞ্জ করো, সেম থাকছে, তাহলে সিমেট্রিক। তারপরে ধরো আরেকটা এদের লিনিয়ার কম্বিনেশন নেওয়া হয়েছে, এটা হচ্ছে নরমালাইজেশন কনস্ট্যান্ট। এখানেও 1 আর 2 পজিশন চেঞ্জ করে দাও, দেখো কিছু চেঞ্জ হচ্ছে না, একই থেকে যাচ্ছে, সিমেট্রিক। তাহলে এই 3টে যে কম্বিনেশন পাওয়া যাচ্ছে, এই 3টে কম্বিনেশন প্রত্যেকটা হচ্ছে সিমেট্রিক পার্ট। তাহলে এইটা হচ্ছে গিয়ে, এইটা তার মানে ওই অর্থো হাইড্রোজেনকে ইমপ্লাই করবে, কারণ অর্থো হাইড্রোজেনের জন্য নিউক্লিয়ার ওয়েভ ফাংশনটা সিমেট্রিক হয়, কারণ এরা একই দিকে ঘুরছে বলে। তাহলে অর্থো হাইড্রোজেনের নিউক্লিয়ার ওয়েভ ফাংশনগুলো এইরকম দেখতে হবে, আইদার এটা অথবা এটা অথবা এটা, মানে 3টেই হতে পারে। তাহলে যখন এটা অর্থো হাইড্রোজেনের জন্য যখন এটা হবে, তখন তার করসপন্ডিং রোটেশনাল ওয়েভ ফাংশন মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক হতে হবে। ঠিক আছে? একই রকমভাবে প্যারা হাইড্রোজেনের জন্য নিউক্লিয়ার ওয়েভ ফাংশনটাকে অ্যান্টিসিমেট্রিক হতে হবে। অ্যান্টিসিমেট্রিক তখনই হয় শুধুমাত্র একটাই কম্বিনেশন হলে, যখন এদের নেগেটিভ কম্বিনেশন নেওয়া হয়। যদি নেগেটিভ কম্বিনেশন যদি নাও, তাহলে দেখো এখানে ১ এর জায়গায় ২, ২ এর জায়গায় ১ বসাও, মাইনাস অফ এইটা ফেরত পাবে। তার মানে ওরা হচ্ছে গিয়ে অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে? এরা অ্যান্টিসিমেট্রিক রিলেশন দিচ্ছে। তাহলে এই প্যারা হাইড্রোজেনের জন্য এটা। তাহলে প্যারা হাইড্রোজেনের জন্য যদি তুমি এইটা নিউক্লিয়ার ওয়েভ ফাংশন হিসেবে আমরা ইউজ করি, তখন আমাকে রোটেশনাল ওয়েভ ফাংশন হ্যাজ টু বি সিমেট্রিক হতে হবে। কারণ টোটাল ওয়েভ ফাংশন এই পার্টিকুলার কেসে টোটাল ওয়েভ ফাংশন নিউক্লিয়ার ইন্টু রোটেশনাল। ঠিক আছে? তাহলে এটা হতে হবে। তাহলে অ্যামাং দিস 4 পসিবিলিটিস দেয়ার আর 3 স্টেট হুইচ আর সিমেট্রিক and only 1 state which are antisymmetric. তাহলে এখানে কি হবে? তাহলে এটা 3:1 হিসেবে থাকবে। তার মানে অর্থো হাইড্রোজেনের জন্য 3টে স্টেট পসিবল, প্যারা হাইড্রোজেনের জন্য একটাই কম্বিনেশন পসিবল। তাহলে টোটাল 4টে কম্বিনেশনের মধ্যে 75% নিয়ে থাকবে অর্থো হাইড্রোজেন, সেই জন্য ওটাকে 3/4 বলা হয়েছে। আর প্যারা হাইড্রোজেন 1/4 পার্টে থাকবে, সেই জন্য এই যে 3/4 আর 1/4 এসছে। এবার যখন আমার 3/4, তার মানে অর্থো হাইড্রোজেন, তাহলে অর্থো হাইড্রোজেন মানে তার তোমার নিউক্লিয়ার ওয়েভ ফাংশনটা সিমেট্রিক হচ্ছে, তাহলে রোটেশনাল ওয়েভ ফাংশন হ্যাজ টু বি অ্যান্টিসিমেট্রিক। তাহলে সেই জন্য 1, 3, 5 এগুলো করা হয়েছে। এবার এটা দেখা যায়, যদি রোটেশনাল ওয়েভ ফাংশনের এক্সপ্রেশনগুলো পরপর সব লিখতে পারতাম, তাহলে দেখা যায় যখন আমার রোটেশনাল ওয়েভ ফাংশনগুলো যখন অড ইন্টিজার 1, 3, 5, 7, তখন ওই ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক দেখতে হয়। ওটা যদি লিখতে পারতাম, এক্সপ্রেশনটা বুঝতে পারতাম, অ্যান্টিসিমেট্রিক হয়। আর যখন সেগুলো ইভেন 0, 2, 4, 6, তখন ওগুলো সিমেট্রিক হয়। তাহলে যখন আমার অর্থো হাইড্রোজেন, যেটা আমার মানে তোমার 75% থাকছে পুরোপুরি, মানে তোমার মানে এনভায়রনমেন্টে 3:1 হিসেবে থাকছে, তার মানে 3/4 আসছে, তার জন্য রোটেশনাল, তার জন্য আমার ওই নিউক্লিয়ার ওয়েভ ফাংশনটা সিমেট্রিক হয়। তাহলে রোটেশনাল টাকে হ্যাজ টু বি অ্যান্টিসিমেট্রিক।
তাহলে রোটেশনালটা অ্যান্টিসিমেট্রিক কখন হয়? ওই যেটা বললাম যে ওই অড ইন্টিজার হলে দেখা যায় অ্যান্টিসিমেট্রিক হয়। তাহলে সেই জন্য 1, 3, 5 to infinity 2j + 1 into e to the power BAC j into j + 1 by KT। আর ওদিকে প্যারা হাইড্রোজেন যেটা ওই 1/4 হিসাবে থাকবে, মানে 10% তোমার 25% থাকে, তাহলে 1/4। তাহলে সেটা হবে হচ্ছে তার ক্ষেত্রে তার তোমার নিউক্লিয়ার ওয়েভ ফাংশনটা প্যারা হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যান্টিসিমেট্রিক হয়। তাহলে রোটেশনাল ওয়েভ ফাংশনটা সিমেট্রিক হতে হবে, সেই জন্য 0, 2, 4 to infinity to the power এইটা, এই মানে ইন্টু এইটা। ঠিক আছে, সেই জন্য এটা আসলো। তাহলে এখানে সেটাই লেখা আছে, ফর অর্থো হাইড্রোজেন নিউক্লিয়ার ওয়েভ ফাংশন ইজ সিমেট্রিক, ফর প্যারা হাইড্রোজেন নিউক্লিয়ার ওয়েভ ফাংশন ইজ অ্যান্টিসিমেট্রিক। যেটা দেখে আসলাম, তার কারণ কি? কারণ এই যে এটা একই দিকে ঘুরছে, এটা উল্টো দিকে ঘুরছে। একই দিকে ঘুরলে সিমেট্রিক হবে যার এই 3টে কম্বিনেশন, আর উল্টো দিকে ঘুরলে অ্যান্টিসিমেট্রিক হবে যার একটাই কম্বিনেশন পসিবল। Consequently, rotational wave function for orthohydrogen must be antisymmetric and that of parahydrogen must be symmetric. For even values of rotational quantum number 0, 2, 4, 6, rotational wave function is symmetric. And for odd values of rotational quantum number 1, 3, 5, etc., the rotational wave function is antisymmetric. এটা হয়। তাহলে এই যে এরকম ভাবে হলো, সেই জন্য এই জিনিসটা হলো। বোঝা গেল? এখন বুঝতে পারলে এটা কেন হয়েছে? বুঝতে পেরেছো কেন হয়েছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হলো এইভাবে। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে সেই জন্য এই কতগুলো জিনিস বোঝাচ্ছিল। আচ্ছা, এবার এই যে এই ম্যাক্সওয়েল বোলজম্যান যে আমরা এত কিছু যদিও ম্যাক্সওয়েল বোলজম্যান বা পার্টিশন ফাংশনের যেসব জিনিসপত্রগুলো পড়ে আসলাম, বা ম্যাক্সওয়েল বোলজম্যান যেখানে আমি হচ্ছে আবার এখানে হচ্ছে এতে চলে আসলাম, বা সরি ম্যাক্সওয়েল বোলজম্যান না, এই রোটেশনাল পার্টিশন ফাংশন থেকেই। রোটেশনাল পার্টিশন ফাংশন থেকেই যদি আমার হচ্ছে প্রথম যেটা ছিল মানে হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল যদি বলি, তাহলে সেরকম একটা কেসে, সেই কেসের ক্ষেত্রে দেখো এখান থেকেই আরেকটা, এই যে এই রিলেটিভ ইন্টেন্সিটি বা স্পেক্ট্রাল লাইন ডিউ টু ট্রানজিশন ফ্রম জেথ লেভেল, সেটাকে এখান থেকে রিলেট করা যায়। কারণ ওই স্পেক্ট্রাল লাইনগুলো বা এনার্জি স্টেটগুলো কিভাবে ডিস্ট্রিবিউট থাকে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের বেসিক্যালি ম্যাক্সওয়েল বোলজম্যানই বলতে পারো, সেইটা অনুযায়ী তো ডিস্ট্রিবিউট থাকে। সেই জন্য এইখানে একটা স্ট্যাটিস্টিক্যাল যে বেসিক্যালি আমরা এই যে মানে এই যে এই রিলেটিভ পপুলেশন নিয়ে যে কথা বলি, সেটা কিন্তু ওই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলার কনসেপ্টকেই ইউজ করা হয়। তো এইখানেই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকেই ইকুয়েশনটা আসে। তো সেই জন্য এটার সাথে একটা রিলেশন আছে। দেখা যায় যে এই পি যেটা হচ্ছে রিলেটিভ পপুলেশন, মানে পপুলেশন অফ জেথ লেভেল উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড লেভেল, বা আই যেটা হচ্ছে গিয়ে ইন্টেন্সিটি অফ জেথ লেভেল উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড লেভেল আর কি। রিলেটিভ পপুলেশন বা রিলেটিভ ইন্টেন্সিটি এইটা হচ্ছে গিয়ে তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল টু বা ইকুয়াল টু এরকম একটা হয়, জি জে বাই জি জিরো উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড লেভেল বললাম, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসিলন জে বাই কেটি, যেখানে ডেল্টা এপসিলন জেটা কিন্তু এপসিলন জে মাইনাস এপসিলন জিরো। এবার এপসিলন জিরোটা যেহেতু জিরো হয়, কারণ জেটা জিরো হতে পারে, তাহলে এপসিলন জেটা ওই বিএইচসি জে ইন্টু জে প্লাস ওয়ান বাই কেটি ইন দ্য ইউনিট অফ জুল হয়ে যায়, আর এটা 2j + 1 থাকে। এবার এটাকে যদি প্লট করা হয়, তাহলে দেখা যায় যখন জেটা জিরো, তখন এই পার্টটা 1 হয়ে যাচ্ছে, আর এখানে কি থেকে যাচ্ছে, একটা এখানে 1 হচ্ছে। তাহলে এটা কিন্তু 0 থেকে শুরু হচ্ছে না, একটা 1 ভ্যালু থেকে শুরু হচ্ছে। এবং এটা যেহেতু এটা কেমনভাবে আছে দেখো, একটা পলিনোমিয়াল পার্ট আর একটা এক্সপোনেনশিয়াল পার্ট। এবার আমরা জানি প্রথম দিকে পলিনোমিয়াল পার্টটা বাড়ে, প্রথম দিকে পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করে, একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়, তারপরে এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করে। এখানেও সেরকম হয়ে কিন্তু ওই আই জে আর পি জে ভার্সেস জে প্লটটা, মানে উইথ ইনক্রিজিং দ্য রোটেশনাল কোয়ান্টাম লেভেল বা উইথ ইনক্রিজিং দ্য রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, দ্য ভ্যালু অফ দ্য রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, মানে জি এর ভ্যালু বাড়ার সাথে সাথে প্রথম দিকে কিন্তু ইন্টেন্সিটি বা রিলেটিভ পপুলেশনটা প্রথম দিকে বাড়ে, একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়, তারপরে এক্সপোনেনশিয়ালি ডিকে করে। এবার এইটা জানাটা খুব দরকার হয় যে জের কোন ভ্যালুর জন্য ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হয় বা রিলেটিভ পপুলেশনটা ম্যাক্সিমাম হয়, সেটা জানাটার খুব দরকার হয়। এটা নর্মালি ম্যাথামেটিক্যালি রিগোরাসভাবে যেভাবে করি, যে
ওই এই পিজে বা আইজেকে ডেরিভেটিভ করি রেসপেক্ট টু দ্য জে, যেখান থেকে জে এর একটা ভ্যালু পাওয়া যায় যার জন্য পিজেটা ম্যাক্সিমাম হয়, সেখান থেকে এরকম একটা ভ্যালু পাওয়া যায়। কিন্তু এটা অতটা ঠিক না, তার কারণ হচ্ছে এটা তো একটা কোয়ান্টাইজড সিস্টেম, তাহলে সেক্ষেত্রে যেটা তো কন্টিনিউয়াস না, সেই ক্ষেত্রে এইটা যে পাওয়া যাবে তেমন কোনো ব্যাপার মানে এটা ঠিক হওয়া উচিত না। সেই জন্য এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে হয়তো সবসময় জে ম্যাক্সটা মানে না, তখন সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় যে ওই মানে ফিটিং করতে হয়, ফিটিং করে মানে জের বিভিন্ন ভ্যালু বসিয়ে দেখতে হয় যে কোথায় অ্যাকচুয়ালি ম্যাক্সিমাটা পাওয়া যাচ্ছে, এই প্লটটা জেনারেট করার বা রিপ্রোডিউস করার চেষ্টা করতে হয়, সেখান থেকে জের একটা ভ্যালু পাওয়া যেতে পারে। তো এইটা কোনোভাবে রিলেটেড না এটার সাথে, জাস্ট এখানে যেহেতু ওই আমরা সবসময় দেখবে যখনই রিলেটিভ পপুলেশনের কথা আসবে তখনই বলবো যে অ্যাকর্ডিং টু দ্য ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, মানে সবসময় ধরেই নেওয়া হয় যে এনার্জি লেভেলগুলো ওই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে আছে, সেটা ধরেই নেওয়া হয়, ধরে নিয়ে সব কিছু করা হয়। সেই জন্য আমি জাস্ট বলে দিলাম যে পরে এগুলো হয়তো শুনতে হতে পারে, তো সেই জন্য বলে দিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি করলাম, রোটেশনাল পার্টিশন ফাংশন নিয়ে কথা বললাম। রোটেশনাল পার্টিশন ফাংশনটা কেমন হয় সেটাকে একটা রিজিড রোটার মডেল হিসাবে ধরে সেখান থেকে পুরোটাই মানে প্রথমে কোয়ান্টাম মেকানিক্সকে কাজে লাগিয়ে কোয়ান্টাইজ এনার্জিটাকে পেয়ে সেটাকে রোটেশনাল পার্টিশন ফাংশনে বসিয়ে সেখান থেকে রোটেশনাল পার্টিশন ফাংশন বার করলাম ফর হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, এবং হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলই যথেষ্ট না, সেখান থেকে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলে আসলাম, যেখান থেকে একটু সিমেট্রি এবং তোমার টপিসিটি অফ দ্য মলিকুল নিয়ে টুকটাক কথা বলতে হলো আর কি, মানে যেটা হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রেও টপিসিটিটা আসবে, টপিসিটিটা কমন আর কি, সেটা নিয়ে কথাবার্তা বলতে হলো, এবং সেটা নিয়ে জাস্ট একটু জেনে রাখলাম কেমন হয়। মানে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের জন্য, হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের জন্য পুরোটাই ডিরাইভ করলাম, আর হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের জন্য সেম হবে উইথ আ সিগমা নাম্বার অ্যাড হবে, এই সিমেট্রি নাম্বার অ্যাড হবে যেটাকে সিগমা দিয়ে দেখিয়েছিলাম। আর টপিসিটি অফ দ্য মলিকুল যদি ইম্পর্টেন্ট হয় তাহলে কীভাবে রোটেশনাল পার্টিশন ফাংশন চেঞ্জ হতে পারে সব থেকে কমপ্লিকেটেড কেসের জন্য, সেইটা একবার জাস্ট দেখে নিলাম। এবং তারপরে হাইড্রোজেন মলিকুলের রোটেশনাল পার্টিশন ফাংশনটা বুঝে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা বুঝতে গিয়ে আমরা টুকটাক একটু কোয়ান্টাম সিস্টেম অফ কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকুলার ওয়েভ ফাংশন এবং তার কিছু প্রপার্টি নিয়ে কথাবার্তা বললাম, বলে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করলাম, ব্যাস এইটুকু। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দিজ আর অল অ্যাবাউট দ্য রোটেশনাল পার্টিশন ফাংশন।